আমার কাছে একটি নন বেঙ্গলি মেয়ে আসে, মেয়েটিটাকে উল্টো ডাকে। কি হয়েছে বল? কিছু বলে না, চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছে। এটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, থেকে থেকে ঘোরের মধ্যে চলে যাচ্ছে। মেয়েটা একটি বড়লোক ছেলের সঙ্গে প্রেম ভালোবাসে। বসে তো আমার না কিরকম চুল ধরে কেউ টানছে, পুরো মাথার চুল না পুরো অর্ধেক নেই আর হাফ রয়েছে, মানে এটাকে কোনো কারণে ঢেকে রেখে দিয়েছে এই কারণে যাতে সমাজে যাতে রাস্তাঘাটে বেরোতে পারে। এটা কোনো তোতলার আত্মা আর কোনো একটা হিজড়ের আত্মা। সাথে অনেকে ধরেছে না, এটাকে চালান বলে, চালান প্রিয়া, এটা প্লিজ চালান। নতুন বছরটা কোন রাশির কেমন যাবে এটা জানা খুব ইম্পর্টেন্ট। 2026 সালটা হচ্ছে রবির বছর। লগ্নকে দেখতে হবে। দেখো এখনকার দিনের জ্যোতিষীরা না খুব চালাকি করে। এরকম চালাকি করে মানুষ তন্ত্রের কাছে বা তান্ত্রিকের কাছে কখন যায়? যখন মানুষ বিপদে পড়ে। যত দিন যাবে তত বাড়বে এইসব, আর কমবে না। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজ যিনি আমার গেস্ট, তাকে নিয়ে আলাদা করে নতুন করে বলার মতন প্রত্যেকবারই থাকে। তার কারণ প্রত্যেক দিন আমি মানুষটাকে দেখেছি আপগ্রেড হতে, প্রত্যেক দিন আমি মানুষটাকে দেখেছি চারিপাশের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিতে, এবং সেই অ্যাকসেপ্ট করে নেওয়ার পর নিজের মধ্যে চেঞ্জটাকে সকলের সামনে তুলে ধরতে। সেটা ফিজিক্যাল ট্রান্সফরমেশন হতে পারে, সেটা মাইন্ড লেভেলে হতে পারে। এবং যত আমি এই মানুষটার সাথে মিশেছি ততই অবাক হয়েছি, এবং রিসেন্ট টাইমসও আমি এই মানুষটার সঙ্গে অনেক অনেক সুন্দর সময় কাটিয়েছি। এবং আপনাদের সকলের খুব প্রিয় ওয়ান অ্যান্ড অনলি রানাদা। নমস্কার। রানাদা আজকে বছরের একদম শেষে আমাদের এই পডকাস্টে এসেছেন। তার কারণ রানাদা আজকে আমাদেরকে বলবেন যে নতুন বছর আসলে আমাদের কীরকম যাবে, কোন রাশির ক্ষেত্রে নতুন বছর কীরকম যাবে, কোন রাশির জন্য ভালো যাবে, কোন রাশির জন্য হয়তো তুলনামূলক কম ভালো যাবে। এই সমস্ত কিছুই রানাদা আমাদেরকে আজকে বলবে। তার সাথে আমরা রানাদার কাছে শুনবো রানাদার এই সাধনার জগৎ হঠাৎ করে এরকম মনে হওয়া কেন যে আমি সাধনা করব, আমি সাধনা করতে চাই। এটার আরও ডিপে আমরা ঢুকবো, আরও ডিটেলড আলোচনায় যাব। দুটো অবশ্যই ভৌতিক ঘটনা শুনবো, এবং তারপর দেখা যাক পডকাস্টটা কোন দিকে যায়। রানাদা বলো। মাঝখানে অনেকগুলো দিন আমরা দারুণ সময় কাটালাম। তারাপীঠে পুজো দিলাম। এত সুন্দর তারাপীঠে পুজো আমি এর আগে কখনো দিইনি। কারণ মায়ের সামনে আমি যখন ছিলাম পুরো 10 থেকে 15 মিনিট শুধুমাত্র আমরাই ছিলাম, একদম গেট বন্ধ করে। তুমি গান গাইছিলাম, এবং একদম মন্দির বন্ধ হওয়ার আগের মুহূর্তে আমরা ছিলাম সেই সময়, অন্য কারোর অসুবিধে না সৃষ্টি করেই। না একদম। তো ঠাকুরের সামনে গান গাইলাম। ভাবতেই পারি না কখনো তারাপীঠের গর্ভগৃহে দাঁড়িয়ে গান গাইবো। একটা অদ্ভুত ভাবে চলে গেছিলাম। তারপর আমরা তারাপীঠ মহাশ্মশান দুজন মিলে ঘুরলাম। তো ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং ফিলিং। যদি মন্দিরে ভিডিও তোলা পারমিশন থাকতো তাহলে ভিডিওটাও হতো, তাহলে ভিডিও হতো। কিন্তু আমরা একটা ভাবের মধ্যে ছিলাম। কেমন আছো? আছি মোটামুটি ভালোই আছে, এখন আগের থেকে অনেক বেটার। এখন যেহেতু জিম টিম করছি তো অনেক বেটার আছে। কেন আগের থেকে বেটার বলে কেন মনে হচ্ছে? আগে কি খারাপ ছিলে? মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল না আমার, হসপিটালে ভর্তি ছিলাম। তো অনেক তন্ত্র সাধনা করতে গেলে অনেক ঝাড় খেতে হয় না আমাদেরকে। তোমার কি মনে হয় যে এই যে তোমার হাসপাতালে ভর্তি হওয়াটা, এটার সাথে খুব ডিরেক্টলি কানেকশন আছে তোমার তন্ত্র সাধনা? হ্যাঁ একদম। কারণ আমি লোকের ভালোটা যখন করছি তার খারাপটা তো আমাকে নিতে হচ্ছে। আমার তো নিজের পজিটিভটা তো তাকে দিচ্ছি না, আর তার নেগেটিভিটা তো আমার নিচ্ছে। আমি দেখো, আমি যখন চেম্বার করছি আমাকে তো প্রচুর লোক আসছে, আমি কিন্তু সবসময় দেখো মানুষের কিন্তু নেগেটিভটাই শুনি, কিন্তু মানুষের সবসময় সমস্যাটাই শুনি। আমার এই হচ্ছে, আমার হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, আমার সংসারে শান্তি নেই, সুখ নেই, এই নেই। তো তারপরে পরকীয়া কেস, অনেক কিছু কেস চলছে, ডিভোর্স কেস প্রচুর চলছে। তো আমি সবসময় নেগেটিভটাই শুনছি, আমি কখনো ভালো জিনিসটা তো শুনতে পাচ্ছি না। আর আমার দেখো প্রত্যেকটা নেগেটিভিটি ইয়েগুলোকে আমাকেই দিতে হচ্ছে। তো দেখো এক একটা মানুষ এক এক রকম কেস নিয়ে আসছে, আমাকে সব কেস সামলাতে হচ্ছে। যার কপালে যেটা লেখা রয়েছে আমি সেটাকে গিয়ে বাধা দিচ্ছি। তো ঈশ্বরও তো আমার প্রতি একটু তুষ্ট হচ্ছে না, কারণ যাকে প্রত্যেক মানুষ কিন্তু পৃথিবীতে জন্ম দিয়েছে, তার ভাগ্যটা তো সেই বিচার করে দিয়েছে। খারাপ ভালো সার আগের জন্মের ফল তারা এই জন্মে এসে ইয়ে করছে,
খণ্ডাচ্ছে। তো এই খারাপগুলোকে যখন আমি গিয়ে আমি হস্তক্ষেপ করছি, ঈশ্বর তো তার মনে মনে তো রাগ হচ্ছে না আমার প্রতি, যে আমি যেটা তুমি লিখে দিয়েছি তুমি তার মধ্যে গিয়ে তুমি নাক গলাচ্ছ, তার তো খারাপটা তোমাকে নিতেই হবে। হুম। তা সেই জন্যই হচ্ছে আমার এইসব। তো এরকম কি কোনো উপায় তোমার জানা আছে যেখানে দাঁড়িয়ে এই যে খারাপগুলো এভরিডে তুমি খারাপ না, এবং শুধুমাত্র তুমি না, এখন যে সময় চলছে এই সময় দাঁড়িয়ে তো মোটামুটি আমরা প্রত্যেকেই দেখবে আশপাশ থেকে অনেক খারাপ ইনফরমেশন পাই, অনেক খারাপ জিনিস নিই, সোশ্যাল মিডিয়া খুললে প্রচুর খারাপ জিনিস দেখতে পাই, এ ওর সাথে ঝগড়া করছে, ওখানে একটা লাশ পড়ে আছে, কত রকমের খারাপ ইনসিডেন্ট। আমরা গতকাল রাত্রিবেলায় আমার এক বান্ধবী এসেছিল, তো সে অনেক রাত্রিবেলা, আমার প্রিয়াঙ্কা দুজনেরই বন্ধু আর কি, ও অনেক রাত্রিবেলা গেছে বাড়িতে, প্রায় 1:30 বাজে তখন। তো সে বলছে যে হঠাৎ করে ফোন করে বলছে যে এরকম একটা ব্যাপার, রাস্তার ধারে দেখি একটা মানুষ মরে পড়ে আছে, কেউ হেল্প করছে না, পুলিশের গাড়ি এসছে, পুলিশকে বলছি, পুলিশ বলছে অ্যাম্বুলেন্স আসবে, কিন্তু অ্যাম্বুলেন্স আর আসছে না। তাই বললাম যে হচ্ছে ও তো মারা গেছেন, তো মানে উনি তো বেঁচে নেই এখন, তো তুমি ওখান থেকে চলে যাও, তুমি ওখানে থেকো না, এই সময়টা আর থেকো না। উনি যদি বেঁচে থাকতেন তাহলে আমি বলতাম যে ওনাকে নিয়ে যাও, হাসপাতালে যাও, ট্রিট করো তাকে, উনি তো মারা গেছে, কি করতে কি কেস খেয়ে। এই যে খারাপ নিউজগুলো আমরা সবসময় পাচ্ছি, আমরা তো সবসময় একটা নেগেটিভিটি নিচ্ছি, যেমনভাবে তুমি কাউকে সুস্থ করার জন্য হয়তো নেগেটিভিটিটা নিয়ে নিচ্ছ, আমরা নিজেদের অজান্তেই অনেক মানুষের নেগেটিভিটি নিয়ে নিচ্ছি। এই জায়গা থেকে আমরা নিজেদের কি কোনোভাবে প্রোটেক্ট করতে পারি যে আমি এই নেগেটিভিটিটা নেব না? দেখো, দুনিয়া যখন তুমি কি পারো? না, কোনোদিন হয় না এটা, হতে পারে আজকে আমি বেঁচে রয়েছি, আর সারাদিন কিছু না কিছু ঘটবেই মানুষের জীবনে। ঠিক আছে, সবই যদি ভালো হতো তাহলে সব কিছু ভালো, পৃথিবীতে খারাপ তাহলে কিছু থাকতোই না, তাহলে এটা সত্যযুগ হয়ে যেত, কলিযুগ হতো না। ঠিক আছে, যত দিন যাবে তত বাড়বে এইসব, আর কমবে না। পাপ বেড়ে গেছে, কিছু করার নেই, পাপ খণ্ডাতে অনেক সময় লাগবে। মানুষের মধ্যে হিংসে যত বেড়ে গেছে, মানুষের মধ্যে লোভ যত বেড়ে গেছে, রাগ বেড়ে গেছে, যত দিন বাড়বে এগুলো, মানুষ তত গাড্ডায় যাবে। মানে তুমি বলছো এর থেকে বাঁচার কোনো উপায় নেই? উপায় নেই, কি করে কোনোভাবে তো বাইপাস করতে পারি এত নেগেটিভিটিকে। বাইপাস করার জন্য তার জন্য তো সাধনা করা দরকার, তার জন্য তো গুরু দরকার। সে যখন একটা মন্ত্র দেবে, সেই মন্ত্রটাকে ঠিক সময় মতো বসে পাঠ করা দরকার, সকালবেলা হোক, একটা নির্দিষ্ট টাইম হোক। কিন্তু মানুষের মধ্যে সেই সময় নেই, তো মানুষ এখন ফোন ঘাটবে, খোঁচাখুচি না করলে হয় নাকি ফোনের মধ্যে? তো সময় কোথায় হতো মানুষের? তা তো ঠিক। তুমি একটা জিনিস ফলো করেছো, 2020 সাল যে আমফানের পর থেকে একটার পর একটা দেখো পুরো ঘটনা ঘটিয়ে আসছে কিন্তু প্রকৃতির উপরে। দেখো, প্রকৃতি তো সবসময় কম্প্রোমাইজ। দেখো, তুমি দেখো নর্থ বেঙ্গলটাকে দেখো ভালো করে, তোমার গ্যাংটক থেকে শুরু করে তিস্তা নদী ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে রাস্তাঘাট, ভূমিকম্প প্রায় অর্ধেক বলা যাচ্ছে যে সিকিম ম্যাক্সিমামটা নদীর মধ্যে চলে আসছে, প্রচুর হচ্ছে এখন, মানে একটা পর একটা লেগেই রয়েছে, কিছু বাদ নেই। করোনা থেকে শুরু করে সমস্ত রকম হয়েছে 2020 সাল থেকে। তো একটা পর নেগেটিভিটি আমাদের দেখতেই পাচ্ছি আমরা সবসময়। প্রকৃতি কখনো কাউকে ছাড় দেবে না, প্রকৃতি আমাদের কাছে ভগবান, যেরকম পাপ বাড়বে প্রকৃতি সেরকম রিভেঞ্জ নেবে। ও নিজের জায়গা ঠিক নিজে আবার করে নেয়, একদমই তাই। কারণ আমরা তো ওদের জায়গাটাকে ভেঙে, ওদের জায়গাটাকে খেয়ে, আমরা আমাদের মতন নোংরা করে আমরা নিজেদেরকে প্রসার শেষ করে যাচ্ছি। ফাঁকা জায়গা তো বাড়াতে হবে, ফাঁকা জায়গা, পুকুর ঘাট ভুড়িয়ে সেখানে ফ্ল্যাট হচ্ছে, বিল্ডিং হচ্ছে, তাহলে যে প্রকৃতির যে ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলো যাবে কোথায়? এখন কোনো দেখো ফোনের এখন টাওয়ারের এমন অবস্থা, একটা পাখি দেখা যায় না, একটা চড়াই পাখি দেখা যায় না, ঠিক মতো কাক দেখা যায় না, সব ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলো যখন লিপ্ত হয়ে যাবে তো প্রকৃতি এমনি ডিসব্যালেন্স হয়ে যাবে, এর জন্য কিছু করার নেই, যেরকম করবে সেরকম, জ্যাসি কারণি অ্যাসি ভারণি কথায় রয়েছে। এই নিয়ে আমরা আরো আলোচনায় আসবো। তার মধ্যিখানে আমি তোমার কাছ থেকে রিসেন্ট ঘটে যাওয়া কোনো হরর এক্সপেরিয়েন্স একটু শুনি। তো শুরু করেছি, এগুলো তো অল টাইম করেই আসছে, আর কি বলবো, নতুন নতুন প্রচুর কেস আসছে। তো যাই হোক, আজ থেকে 5 মাস আগে আমার কাছে একটি নন বেঙ্গলি মেয়ে আসে, মেয়েটিটাকে উল্টো ডাঙা। আচ্ছা। ওর মা নিয়ে এসে, মেয়েটার বয়স খুব জোর হলে 23 থেকে 24 বছরের বেশি বয়স হবে না, বাচ্চাই মেয়ে। তো বাইরে বসে আছে, আর ওর সঙ্গে এসছে ওর একটা বয়ফ্রেন্ড এসছে। ছেলেটা ওরা মধ্যবিত্ত করে, খুব একটা বড় লোক করেন না। তো বাইরে একটু আওয়াজ টাওয়াজ পাচ্ছিলাম, আমি আমার ম্যানেজারকে বললাম, কি রে এত বাইরে চিল্লামিল্লি করছে? বলে দাদা এই ব্যাপার, তুমি একটু হ্যান্ডেল করো। আমি বললাম ঠিক আছে, ভেতরে পাঠা। তো মেয়েটা ঢুকলো, এবার মেয়েটা ঢোকাবার না আমার দিকে কিছু তাকিয়ে রয়েছে। কি হয়েছে বল? কিছু বলে না, চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপরে বললাম, বল কিছু বলবি? হ্যাঁ কি বলছো? মানে এটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে, থেকে থেকে ঘোরের মধ্যে চলে যাচ্ছে।
আমি তো কী সমস্যা কি সেটা বল আমাকে। বলছে দাদা তুমি আমার মাথার চুলটা দেখো, পুরো মাথার চুল না পুরো অর্ধেক নেই আর হাফ রয়েছে, মানে এটাকে কোনো কারণে ঢেকে রেখে দিয়েছে এই কারণে যাতে সমাজে যাতে রাস্তাঘাটে বেরোতে পারে। আমি হলো কী করে, সত্যি কথা বল। তারপরে ওর যে বয়ফ্রেন্ড, ও ফোনের মধ্যে ওর সঙ্গে কিছুদিন আগে কথোপকথন হয়েছিল ফোনের মধ্যে, সেই কল রেকর্ডিংটা করে রেখেছিল। মেয়েটা ডাক্তারের চেম্বারে কাজ করে, একটা ডাক্তারের সঙ্গে চেম্বারে কাজ করে, তো চেম্বার থেকে ফিরছে সেই সময় ছেলেটি ওকে ফোন করে। ফোন করার সময় ও 2-3 রকমভাবে গলার ভয়েসে ওর সঙ্গে কথা বলছে। মেয়েটা বলে তুমি এইভাবে কথা বলছো, তুই ফোন রাখ শিগগিরি, তো না তোকে মেরে দেবো, ফোন রাখ, এরকম করে যাচ্ছে সামনে। এবার তো রীতিমতো ভয় পেয়ে গিয়ে ওসব রেকর্ডিং করে ওর কাছে রেখে দিয়েছে আমাকে শোনাবে বলে। তো তোমার এই পডকাস্ট দেখে আমার কাছে সব আসে এইসব কেসগুলো। এখন কি আর বলবো, যত ঝামেলা সব এখন আমি পোয়াচ্ছি এখন। তো তারপরে এসছে, তারপরে আমি বললাম যে ঠিক আছে, বলতেই বলছে দাদা আমার না কিরকম চুল ধরে কেউ টানছে, তুই আমাকে ইয়ে করো। তারপর আমি এটা রেকর্ডিং করেছিলাম, আমি ফেসবুকে ছেড়েছিলাম রেকর্ডিংটা, যে এরকম চেয়ারের মধ্যে ওটা এরকম হেঁচকি টানছিল। তো করার পর আমি সেদিনকে ওকে একটা কামাখ্যা মায়ের একটা দড়ি বেঁধে দিয়েছিলাম, যেটা আমি হাতের মধ্যে পরে থাকি, এই যে লাল যে দড়িটা, এটা মায়ের যে গর্ভগৃহ থেকে আনি অম্বুবাচীর সময়। তো বেঁধে দেওয়ার পর প্রথম 1-1.5 মাস খুব ভালো ছিল। ভালো থাকার পর এবার ওই জিনিসটার হয়তো কোনো ছুঁচ্ছানি লেগেছে, ও নষ্ট হয়ে গেছে, কিন্তু ওকে পিছন ছাড়েনি। আর যে ওকে চালান করা হয়েছে, যে আত্মাটাকে চালান করেছে, সেটার কোনো তোতলার আত্মা আর কোনো একটা হিজড়ের আত্মা। মানে কথার মাত্রার মধ্যে না একই সময় একই রকম ভয়েস ভাবে আওয়াজ আসছে, মানে কি যখন কথাবার্তা বলছে, যখন একসাথে অনেকে ধরেছে। তো তখন আমি বললাম যে না, একে এখানে রাখা যাবে না, তুমি কাজ করে তুমি তারাপীঠ নিয়ে এসো। আগের দিন যার ইয়েতে পুজো দিলে ও সেদিনকে ওদের পালা ছিল মন্দিরে। আচ্ছা, তাই জন্য আমি ওই নাট মন্দিরে যজ্ঞ করতে পেরেছি, কারণ যাদের পালা থাকে তারা এই পারমিশনটা থাকে যে এই মন্দিরের দায়িত্ব কিন্তু তার থাকে। আমি সেই জন্য ওই নাট মন্দিরে ওই যজ্ঞটা করি। আচ্ছা, তো মেয়েটাকে তখন তারাপীঠ ওকে নিয়ে আসার সময় এবার ওর জন্য আমি ওকে বলেছিলাম যে ওকে একটা বগলামুখী কবচ করে দিতে হবে, কারণ বগলা হচ্ছে অষ্টম মহাবিদ্যা। এই যত ভূত প্রেত, যত শত্রু নাশ থেকে শুরু করে সমস্ত কিছু এই বগলাই করায়। হ্যাঁ, এবার তার আগে আমি কিছু কথা বলি। এবার মেয়েটাকে কীভাবে চালান করা হয়েছিল সেটাও আমি তোমাকে বলি। মেয়েটা একটি বড়লোক ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে। তো ছেলেটার মা মেয়েটাকে মানবে না বলে ও কোনো তান্ত্রিক দিয়ে এই কাজগুলো সে করায়। আচ্ছা, যাতে মেয়েটা মারাই যায়, হিসেব মতো মেয়েটা মারাই যায়। মেয়েটা কিছু খায় না সারাদিনে, মানে যেটুখানি খায় বমি হয়ে যায়, এই চুল পড়ে যাচ্ছে, এই হচ্ছে, মানে একটা পর একটা। আর কারোর সঙ্গে কথা বলতে পারে না, ওর মুখ থেকে অজস্রভাবে গন্ধ বেরোয়, মানে ওর সমাজে যাতে না বেরোতে পারে, মানে ইয়ে করতে নিজেই না সুইসাইড করে যেতে, মানে কোণঠাসা করে দিয়ে, মানে একদম সুইসাইড যাতে নিজেই করে মারা যায় সেরকম চিন্তা ভাবনা করে রেখেছে। এটাকে কি বলে? এটাকে মারণ বলে না, এটাকে চালান বলে, চালান ক্রিয়া, এটা প্রেত চালান। আচ্ছা, ঠিক আছে। তো তারপর তারাপীঠে নিয়ে আসার পর তারপর ওর জন্য যে বগলামুখী শুরু করলাম। এবার যে কবচটাকে আমাদের না, যখন একটা বগলামুখী কবচ তৈরি করতে হয়, একটা বগলামুখী কবচ করতে না প্রচুর কস্টিং লাগে। মানে তোমার ধরো কবচের খোল থেকে শুরু করে একটা ভালো হরিণের কস্তুরি, তারপরে তোমার হরিতাল, অষ্টগন্ধা, গোরচন মানে গরুর মাথায় এরকম হলদে দানা হয়। আচ্ছা, ওই দানাগুলোকে ওই কবজের কাজে লাগানো হয়। ওর এতটাই পাওয়ার, তোমার চোখের তলায় লাগিয়ে দেবে না, তুমি দিনের বেলা তারা দেখতে পারবে, এতটা ক্ষমতা। মানে কেন, মানে ওইটা পাওয়ারটাই ওরকম গোরচনের। এবং লাগে হচ্ছে যেরকম কামাখ্যা মায়ের যেরকম লাল কাপড়টা হয় অম্বুবাচীর সময়, ঠিক বগলা মায়েরও হলুদ কাপড় হয়। এবং বগলা মায়ের হলুদ যে কাপড়টা হয়, সেটা আমি সত্যি খুব ভাগ্যবান যে আমার যিনি গুরু ভাই আছে, যার আন্ডারে এখন মন্দির, যে মুন শর্মার আন্ডারে, সে আমাকে এখন ওই কাপড়টা দিয়েছে। মানে ওই কাপড়টা শুধু আমি বগলার পার্টিকুলার কাজের মধ্যে লাগাই, ওই কাপড়টা না দিলে না বগলার কবচটা সঠিকভাবে তৈরি কোনোদিনও হবে না। আচ্ছা, ঠিক আছে। তারপরে সেটাকে 1.5 লক্ষ জপ করতে হয়। কবচটা লিখতে যখন একটা যন্ত্র তৈরি করতে হয়, ওর মধ্যে লিখতে এবং তৈরি করতে সেই জপ করতে হয়। ওই জপ না করলে কবচ কখনো জাগবে না।
এবার যখন কবচটা যখন তৈরি হয়ে গেছে, সব কটা কবচের জন্য আলাদা আলাদা করে? সব আলাদা আলাদা প্রসেস। যদি তুমি আমার জন্য একটা বানাও, তুমি 1.5 লক্ষ জব করবে জব করতে হবে, সেই কবচটার কবচটা। জন্য। প্রসেস আছে, মানে ওইভাবে তো হয় না, এগুলো তো আর লোক দেখিয়ে করা যাবে না, এগুলো সব গোপনে করতে হয়। ঠিক হ্যাঁ, আছে? এবং এটা তো একাকী নিভৃতে ছাড়া করা সম্ভব না। না, 1.5 লক্ষ জব করা মানে তো মুখের কথা না। মুখের এটা কথা তো না। একটা অনেক বড় সময়ের ব্যাপার। বড় যদি সময়। একবারে 1.5 লক্ষ জব করা ইজ মানে রিয়েল টাফ। পসিবল না। এটা কি পসিবল? মানে মিনিমাম 7 দিন লাগে একটা কবচ করতে, সেটাই তো। মিনিমাম 7 দিন লাগে। এটা বগলা প্রসেসিং 7 দিন। কতক্ষণ একটা জায়গায় বসে কনসেন্ট্রেট করে ওই মন্ত্রটা করে যেতে হবে? অনেক কিছু আছে। তোমার নামগোত্র যখন ব্যবহার করা হচ্ছে, তোমার মধ্যে তোমার মনে রাখো যে তোমাকে একটা পাওয়ার বুস্ট করে দেওয়া হচ্ছে, একটা পজিটিভ ভাইবস তোমাকে বুস্ট করা হচ্ছে এর মধ্যে, আর সেই পাওয়ারটা থাকছে ওই কবচটার মধ্যে, কবচ। যেটা তুমি গলা যখন ধারণ করছো তার তুমি শক্তিটা পাচ্ছ। তাহলে তুমি যে ওই বুনো সুরে যে দাঁতটা পড়ে আছো, তার তো একটা পাওয়ার আছে। হুম। এটা তো বরাহর হুম, অংশ, হুম, তো সেটা তো একটা পাওয়ার রয়েছে। তাহলে এই যে বুস্ট, এই যে পাওয়ারগুলো আমাদের যত নেগেটিভিটিগুলোকে এ কিন্তু টেনে নিচ্ছে, মানে আমাদের শরীরে দিচ্ছে না, এ টেনে নিচ্ছে। হুম। তার একটা বিশাল ক্ষমতা রয়েছে। তো যাই হোক, এবার যখন আমি কবচটা তৈরি করছি, করতে করতে না ও আমার দিকে এইভাবে তাকিয়ে রয়েছে, এবং আমার বউকে বলছি, দেখো এটা কিন্তু ভূতে ধরেছে, হ্যাঁ খুব সাবধান কিন্তু। আমার বউ, যার এটা ভূতে ধরেছে। আমি, দেখো না রবট, দেখো না। এবার নাট মন্দিরে বসছি, এবার কবচটা করছিস, আমি কিরে পড়বি? বলছে না পড়বো না। আমি, পর? বলছে না পড়বো না। এই ওদেরকে বললাম, 4-5 জন ছিল, ওরা তরুণ টরুণ সবাই ছিল, এই হাতটা ধর, কবচটা পরা হবে। আর আমার পাশে ঠিক আরেকজন যোগ্য করছিল ডান দিকে বসে। যেহেতু ওদের যোগ্যটা আগে শুরু হয়েছিল, আমারটা পরে শুরু করেছি। এবার ওরাও আগুন জ্বালিয়েছে। এবার ও তো কিছুতেই কবচ পড়বে না এদিকে। এই আগুনের দিকে তাকা, আগুনের দিকে তাকা, ওকে এইভাবে দেখাচ্ছে। না, প্রথমে ওর বয়ফ্রেন্ড গেছিল কবচটাকে পড়াতে, যে এই হ্যাঁ। এইসব সরা এখান থেকে, তোকে মেরে ফেলবো এখানে, হুম। মানে গালাগালি করছে মন্দিরের মধ্যে। তারপর ওকে জোর করে পড়িয়েছে। পড়ানোর পরই ও মা 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 করছে, মানে সমানে খালি একটা কথা, মা আমি আর পাচ্ছি না, মা আমি আর পাচ্ছি না, আমাকে বাঁচাও তুমি, মা আমি বাঁচাও। মানে মা মানে এইটুখানি বুঝলাম যে তান্ত্রিক ওকে ক্রিয়া করেছে, সে কোনো মহিলা তান্ত্রিক ক্রিয়া করা হয়েছে, যাই জন্য জন্য ও মা মা বলছে। আচ্ছা। এটা বলছে যে আমি সব জায়গা থেকে বেঁচে গেলাম, শুধু এখান থেকে আমি বাঁচতে পারলাম না। মানে ওকে যেই সব জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়েছিল আরও বিভিন্ন জায়গায়, তারা কেউ কিছু করতে পারেনি। মানে যে এতদিন যে কষ্টটা পাচ্ছে, তারপর তো অনেক চিল্লামিল্লি হচ্ছে, পুরো সারা মন্দিরে পুরো লোকজন জড়ো হয়ে গেছে, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। আর পাশে যারা যোগ্য করছিল, ভয় যোগ্য ফোগ্য বন্ধ করে দাঁড়িয়ে পালিয়ে গেছে। ও এইসব সিন দেখে এমন চিল্লেছে, আ করে চিল্লেছে, ও ভয় পালিয়ে গেছে। মানে এটা কি দেখছি, এসব সিন এটা তো সিনেমা দেখছি না মনে হচ্ছে। হুম। আর ওকে টেনে ধরে রাখা যাচ্ছে না, এত শক্তিও। তারপরে বলছে, মা তুই কাউকে পাঠা, আমি আর পাচ্ছি না, তুই কাউকে পাঠা। বলতে বলতে হট করে একটা ছেলে আসলো। হ্যাঁ, আপনারা এগুলো কেন করছেন? ডাক্তারের কাছে নিয়ে যান, এগুলো না, এগুলো করবেন না, এগুলো ভণ্ডামি, হ্যান ত্যান, এগুলো বন্ধ করুন। আপনারা বোঝেন না, এই সময় এখনকার দিনে দাঁড়িয়ে এইসব কেন করছেন, এইসব করছেন, বলেই যাচ্ছে সমানে। তো এবার আমি বলছি, ডাক ওকে, ডাক, ভেতরে ডাক, লোকটাকে ভেতরে ডাক। এবার তো আটকে দিয়েছে গেট, তোকে ঢুকতেও দেবে না। বলছে, আমি কি, তুই ঠিক কর এসে। হ্যাঁ, আমাকে ছেড়ে দিন, আমি ঠিক করে দেবো। ঠিক আছে, তুই ঠিক কর, ঠিক করে দিই যা ওকে। করতে করতে তখন মেয়েটা পুরো প্রচেষ্টা তখন ছেড়েছে, আর মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আর মেয়েটার মা তখন গেছে লোকটার সঙ্গে কথা বলছে, আমার মেয়েকে নিয়ে আমি 4-5 বছর ধরে এরকম করে ভুগছি, কোনো ডাক্তার কিছু করতে পারেনি, আপনি কেন আমার ডিস্টার্ব করতেছেন? না, আপনারা নিয়ে চলুন ডাক্তারখানা, আমি ঠিক করে দেবো, নাহলে পুলিশ ডাকবো, হ্যান্ড ডাকবো, ট্যান ডাকবো। আর সত্যি কথা বলতে, মা তারাপীঠে যে মা তারা যে কতটা জাগ্রত, সেদিনকে প্রমাণ দিয়ে দিয়েছে যে মা এখানে স্বয়ং নিজে বিরাজ করছে। পজেস ছাড়ানোর পর কারোর সঙ্গে সঙ্গে 2 মিনিটের মধ্যে তার জ্ঞান ফিরে যায় না। একটা মানুষ যখন পজেস ছাড়ানো সে অসুস্থ হয়ে পড়ে, সে অজ্ঞান হয়ে পড়ে, এতদিন মোটামুটি মতো খাওয়া দাওয়া করেনি, এমনি করেনি, দুর্বল হয়ে যায়। ও কোথা থেকে হট করে একটা শক্তি পেয়ে গেল মেয়েটা, ও ছুটে গেল লোকটার সঙ্গে প্রতিবাদ করতে। ওই মুহূর্তে? ওই মুহূর্তে উঠে তারপর কি বলছো? বলছে, আপনি আপনার চুল ঠিক করে দিন, আপনি আমার চুল ঠিক করে দিন। আপনি যখন বলছেন এই আমার চুল দেখুন কি অবস্থা, আমার এতদিন আমি কষ্ট পাচ্ছি, আপনি আমাকে ঠিক করে দিন। তখন আমার একটা ভাই ছিল, এই আপনার লজ্জা করে না? মায়ের মন্দিরে দাঁড়িয়ে মাকে আপনি অপমান করছেন, এখানে উল্টোপাল্টা কাজ করা হচ্ছে, ছ্যাবলামো হচ্ছে নাকি এখানে? এবার লোকটা দেখলাম ক্ষমা টমা চেয়ে পায়ে হাত দিয়ে ক্ষমা টমা চেয়ে, আমার ভুল হয়ে গেছে, আমি যাই। ও দেখলো আর পেরে উঠছে না, করে ও শ্মশানের যে সরু রাস্তাটা, মন্দিরের উল্টো রাস্তা, ওই রাস্তায় ঢুকে, যে রাস্তাতে তুমি যাচ্ছিলাম, ওই রাস্তাতে ঢুকে গেল। কিন্তু
এটা সমাজের চোখে আমাকে বললো, আমাকে জিজ্ঞেস করলাম এটা কে, বলে যে এখানকার থাকে লোকাল ফিউটিউবার হয়তো হবে, ওরাও চেনে না যে কোথা থেকে এসছে আমি বুঝতে পারছি না। কিন্তু হট করে দেখলাম শ্মশানের রাস্তায় গিয়ে ও অত রাতে গিয়ে উদাও হয়ে গেল বিষয়টা। কিন্তু আমার মধ্যে একটা জিনিস খটকা লাগলো, ও যখন বলছিল মা তুই কাউকে পাঠা, কাউকে তখনই ও পাঠা, কেন এলো? ওই তখনই এসছে। ভাবো বিষয়টা, যে মা তুই কাউকে পাঠা, আমি আর পাচ্ছি না। আর তখনই এসে হজ্জুতি ছিল, ও এরকম চিল্লামিল্লি শুরু করে দিল। মানুষ তন্ত্রের কাছে বা তান্ত্রিকের কাছে কখন যায়? যখন মানুষ বিপদে পড়ে। আমি বলবো আলটিমেট বিপদে পড়ে যায়। মানে যখন আমি দেখেছি, আমি নিজেই আশপাশে দেখেছি অনেক, আমার নিজের মামার ক্ষেত্রে দেখেছি। আজকে যখন আমরা কথা বলছি, আমার মেজ মামার মৃত্যু 9 বছর কমপ্লিট হলো আর কি। যে ডাক্তারখানায় যাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, চিকিৎসা চলছে, ডাক্তারও বলছে এবার তো ঈশ্বরের ভরসা। এবং তারপর গিয়ে আমি দেখছি মামাকে কিছু তাবিজ কবজও পড়ানো হচ্ছে। কারণ মানুষ যখন দেখে যে আর হাল আমি ধরতে পারবো না, কোনো রকমে আর কিছুই সম্ভব না, সবাই না করে দিয়েছে, তখন আমরা যে কোনো তন্ত্র মন্ত্রর ভেতরে, তান্ত্রিকের কাছে, সাধকের কাছে, এবং আমরা ইতিহাসেও দেখে এসেছি যে এরকম রামকৃষ্ণদেবের মতন মহাপুরুষের কাছেও মানুষ বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে যেতেন। তো এই যে মানুষের হাল ছেড়ে দেওয়ার আগের মুহূর্তে তন্ত্রের সান্নিধ্যে আসা, এটা কিন্তু মানুষ এমনি আসে না। অনেকটা প্রবলেম ফেস করার পর একদমই তারপর মানুষ গিয়ে ডিসিশন নেয়। মানুষকে তো নিজেকেও বিশ্বাস করতে, নিজেকে যুক্তি দিতে হবে যে আমার একটা শরীর খারাপ লাগছে, আমি ডাক্তারের কাছে না গিয়ে আমি একজন তান্ত্রিকের কাছে কেন যাব? একদমই তাই। এটাই তো প্রথম প্রশ্ন। মানে আমার তো সবার প্রথমে এটাই মনে হবে যে আমার স্কিনে কোনো প্রবলেম হচ্ছে, আমার শরীরের ভিতরে কোনো প্রবলেম হচ্ছে, আমি সবার আগেই একজন তান্ত্রিকের কাছে যাব না, আমি একজন ডাক্তারের কাছে যাবো। কোনদিন হয় নাকি সবার ডাক্তারই দেখাবে? আমি যখন 5টা বছর ধরে দেখাতে ট্রিটমেন্ট করতেও দেখছি আমার উন্নতি হচ্ছে না, আমার অবনতি ঘটছে, তখন আমার মনের ওই স্তরটা আসবে যে আমার না আরেকটাও ওয়ে হয়তো করা উচিত, হয়তো এটা করলে বেঁচে যাব, তখন যা করলে বেঁচে যাবো। তো এই মহিলার ক্ষেত্রেও আমার মনে হয় সেটাই হয়েছে, যে অনেক ডাক্তার বুদ্ধি করেও হয়নি এবং অবশেষে তোমার কাছে এসছে, এবং দিন শেষে কি উনি ওখান থেকে মুক্তি পাচ্ছেন। ব্যাপারটা কি, এই যে মেয়েটা যখন এসছে, ও প্রচুর ডাক্তারখানায় গেছে, ওকে বিভিন্ন রকম ওষুধ দিচ্ছে, স্যাক্রাইজ ডাক্তার দেখিয়েছে প্রচুর রকম, এই চুল উঠে যাওয়ার, এরপরে যে চুল গজাবে, কিচ্ছু হচ্ছে না এইসবের, মানে উনি মুক্তিও পাচ্ছেন সেখান থেকে। হ্যাঁ, এবং এখানেই হচ্ছে তারাপীঠের তারামা বলো, তারাপীঠের তারামায়ের সব থেকে বড় বিশ্বাস করো ভাই, আশীর্বাদ। আজকের এটা আমি বলি গৌরব, আমি গর্ব করে বলি ভাই, বুক চিতিয়ে বলি, আমি যে কজনকে বাঁচিয়েছি, মানে ঠিক করেছি এগুলো, তারা এখন সবাই ভালো আছে। এই মেয়েটিও খুব ভালো আছে এখন, ফোন করে বলে দাদা তোমার দয়া আজকে আমি ভালো আছি। আর আমার দয়া না, এটা মায়ের দয়া। সত্যি, কারণ সে শক্তি দিয়েছে বলেই আমি সেই শক্তিটা কাজে লাগিয়েছি। ওই যে ভাইব্রেশনটা আমি পেয়েছি সেদিন ওখানে, তারপর আমার ওই গোটা দিনটা, আমার তারাপীঠের ওই গোটা দিনটা এত সুন্দর ছিল যে ওই গোটা দিনের এসেন্সটা আমি এখনো ভুলতে পারি। এত সুন্দর মুহূর্ত আমরা কাটিয়েছিলাম ওখানে মায়ের সামনে। আমি সত্যি কথা বলতে গৌরব, আমি সবার সামনেই বলি এবং তোমার কথা বলি, মানুষের কথাও বলি, যে আমি সত্যি খুব ভাগ্যবান যে তোমার মতো একটা মানুষ পেয়েছি। এবং তোমার দ্বারা যে এই আমাদের যে তন্ত্র, যেই সব আলোচনা আমাদের যে হয়, এখান থেকেই অনেক মানুষরা আমার কাছে আসে, তাদেরকে যে আমি বাঁচাতে পারছি, ভগবান যে আমাকে সুযোগ করে দিয়েছে যে মানুষের সেবা করার, এই সেবা করার জন্য আমি সত্যি খুব প্রাউড ফিল করি নিজের প্রতি, যে না মানুষকে আমি ভালো করতে পারছি, আমাকে দিয়ে ঠাকুর অন্তত ভালো কাজগুলো আমাকে করাচ্ছে। আর সুযোগ অনেকেই পায়, কিন্তু ভালো কাজ কিন্তু সবাই কাজে লাগায় না। আমি তোমার কথাও বলি, বিভিন্ন জায়গায়, সমস্ত জায়গাতেই বলি। আমার মনে হয় যে মানুষের মধ্যে যখন সারল্য আসে, মানুষ যখন বুঝে যায় যে, আগের দিন আমি আমার একটা বোনকে বলছিলাম যে আমি যখন জন্মেছিলাম তখন ডাক্তার কিন্তু আমার মায়ের কাছে আমার ওয়ারেন্টি কার্ড লিখে দেয় যে আমি 70 বছর বাঁচব। একটা বিড়াল যেমন জন্মেছে, এই বিড়ালটাও একদিন মরে যাবে, আমি যে বিড়ালটাকে পুষি, শুনতে খারাপ লাগলে, কষ্ট লাগতে পারে, কিন্তু এই বিড়ালটা একদিন মরে যাবে, এই ভেবে আমার এত দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ বিড়ালটার আগে আমি মরে যেতে পারি। একদমই তাই, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই তো। বিড়ালটার আগে আমিই মরে যেতে পারি। যে কর্তা যে দুঃখ পাবে, সেই দেখা গেল সেই দুঃখটা পাওয়ার পরিস্থিতিতে নেই, তার আগে তাকে নিয়ে বিড়াল দুঃখ পেয়ে যাচ্ছে। তো জীবনটা তো খুব ছোট, এইটুকুনি সময়ের মধ্যে। আমি একটা ছোট্ট কথা বলি, খুব বাস্তব কথা। যখন কোনো স্বামী মারা যায় না, স্বামী স্ত্রী তো একটা মধুর সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে অনেক ভালোবাসার সম্পর্ক, কিছুক্ষণের জন্য স্ত্রীও না নিজের বউ, নিজের সংসারে অমঙ্গল হবে বলে না, যেই জায়গাটাকে স্বামীকে যখন বডিটা রাখা হয়, সেই জায়গাকে জল দিয়ে ধুয়ে দেয়,
ওই একটা গান আছে না রামপ্রসাদে, যে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, যে মৃত ব্যক্তি এখানে আছে, এখানে যদি আমি জল না দিই তাহলে আমার এখানে অমঙ্গল হবে। তখন সেইটুখানি মুহূর্তে তার স্বামীকেও সে ভুলে যায় যে সে এখন অপবিত্র, তাকে জল দিয়ে আমি মুছে দিই, ধুয়ে দিই। ওই সারল্যটা তোমার মধ্যে আমি তো সব সময় দেখতে পাই, ওই ভাইব্রেশনটা কাজ করে বলেই মানুষ তোমার কাছে আসে, এবং আমাদের এই পডকাস্টও মানুষ দেখতে ভালোবাসে। এই নতুন বছরটা কোন রাশির কেমন যাবে এটা জানা খুব ইম্পর্টেন্ট, এবং সবাই এটার জন্য অপেক্ষাও করে বসে আছে। এটা শুধু অপেক্ষা করে কোথাও যাবেন না, এরপর আমরা একটু রানাদার গভীরে ঢুকবো। আমরা জানতে চাইবো যে এই তন্ত্র সাধনায় ঢোকার জন্য রানাদাকে কি করতে হয়েছিল, এবং তন্ত্র সাধনা করার জন্য আপনাকেও কি করতে হতে পারে, কীরকম মাইন্ডসেট রাখতে হবে, সেই টপিকগুলোতে আমরা আসবো। একটু শুনে নিই কোন রাশির কেমন যাবে, আপনার কোন রাশি, আপনি একবার মিলিয়ে নিন, দেখে নিন আপনার এই আসছে বছরটা কেমন যাবে। আচ্ছা, প্রথমে এটা শুরু করি। 2026 সাল, মানে আমি না ফেসবুকে কিছু লিখতে পারি না, মানে 1 মিনিটের মধ্যে মনে হয় 1000 লাইক আমার কাছাকাছি পৌঁছে যায়। মানে মানুষের কমেন্টস, দাদা আমার এই রাশি আমার কেমন যায়, আমার মেষ রাশি, আমার মকর রাশি, আমার, সবাই জানতে চায়। মানে কাকে কি রিপ্লাই দেবো? এক রিপ্লাই দিতে তার ভালো লাগছে না, পাচ্ছি না আমি কি করতে। এবার মানুষকে আমি বোঝাতে পারছি না। আমি তখন বলেছি যে না, পডকাস্টে যাচ্ছি ভাই, বেদ কথা দে, পডকাস্ট ওইখানে আমি ওখানে বলবো, তোমরা শুনে নেবে। হ্যাঁ। আমি একবারে এত উত্তর দিতে পারবো না, আমার তো সময় নেই, আমি কাজ করবো কখন আমি তোমাদের উত্তর দিতে গেলে। তো যাই হোক, আমি শুরু করি এবার। বলো। দেখো, 2026 সালটা হচ্ছে রবির বছর, মানে 2026 মানে 2 2 4 আর 6 4 10 10 আর 1, আর বছরটা শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। মানে বছরের 1 তারিখ হচ্ছে বৃহস্পতিবার পড়ছে, জানুয়ারি 1 তারিখ বৃহস্পতিবার পড়ছে, মানে লক্ষ্মীবার। বৃহস্পতি এবং আর কি রবি একসঙ্গে যে শুরু হচ্ছে, বছরটা কিন্তু খুবই ভালো। কাদের জন্য ভালো? যারা খুব সকালে ঘুম থেকে উঠতে পারে, মানে সূর্যের আলোটাকে নিজের শরীরে লাগাতে পারে, সূর্যের আশীর্বাদ, মানে সূর্যদেবের আশীর্বাদ, তাকে প্রত্যেকদিন যারা সূর্য প্রণাম করবে, তাদের জন্য 2026 সালটা অসাধারণ যাবে। আমরা একটা বছর ক্যালকুলেট করি 4টে গ্রহের উপর বেস করে। একটা হচ্ছে বৃহস্পতি, একটা হচ্ছে শনি, একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু। যেহেতু এরা গোচরে, এরা অনেক দিন, মানে দীর্ঘদিন পরে এরা জায়গা পরিবর্তন করে। যেমন শনি 2.5 বছর, রাহু কেতু হচ্ছে তোমার 1.5 বছর, আর বৃহস্পতি হচ্ছে 1 বছর। তো একটা বছর যখন শুরু হয়, আমরা এদের অবস্থান দেখে আমরা প্রত্যেক কটা রাশি এবং লগ্ন বিচার করি। শুধু রাশি বললে হবে না, ওর সঙ্গে লগ্নকেও দরকার। এবার 2026 সাল বলছে, দাদা আমার এই রাশি, আমি কি ফল পাবো? আগে আমাকে জন্ম চার্টটা দেখতে হবে। লগ্ন মানে যেখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে শুরু, 1 নম্বর ঘর। লগ্ন মানে মাথা, একটা কালপুরুষের, মানে একটা মানুষের মাথা থেকে শুরু হচ্ছে পা অবধি, এক একটা রাশি এক একটা ভাগে এক এক রকমভাবে শুরু হচ্ছে পদ্ধতি, ঠিক আছে? তো আমরা যখন শুরু করি, কালপুরুষের প্রথম মাথা হচ্ছে মেষ রাশি, মেষ থেকে মেষ হচ্ছে 1 নম্বর ঘর, করতে 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 একদম গিয়ে মিনে গিয়ে শেষ হচ্ছে 12 নম্বর ঘর। এবার যাদের মেষ রাশি আছে, মেষ রাশি 2026 সালের প্রথম 7টা মাস, মানে জুন জুলাই অসাধারণ যাবে মেষ রাশির ক্ষেত্রে বলছি। কিন্তু এখানেও একটা প্রশ্ন দেখতে হবে, তার জন্মছকে রবি স্থান ভালো আছে কিনা এবং বৃহস্পতি স্থান ভালো আছে কিনা। আমি আগেই বলেছি, জন্মকুণ্ডলী মাস্ট। রাশি কিন্তু ভালো খারাপ সবারই যায়, কিন্তু জন্মকুণ্ডলী যদি ভালো থাকে, গ্রহ পজিশন যদি ভালো থাকে, তাহলে সবার ভালো যাবে। আর যদি উল্টো পাল্টা থাকে, যদি লগ্নপতি জায়গা ঠিক জায়গা না থাকে, কারণ যদি মেষ রাশি কিন্তু রবি খুব খারাপ, রবি খারাপ, তার জন্য তাহলে এবার দেখতে হবে তার লগ্নটা কি। আমি তো রাশির উপর বেস করে তোমাকে আমি স্টোন দিতে পারবো না, লগ্নকে দেখতে হবে। দেখো, এখনকার দিনের জ্যোতিষীরা না খুব চালাকি করে। কিরকম চালাকি করে জানো? 6 মাস 1 বছর কোর্স করে একটা চেম্বার খুলে বসে পড়ে, কিছু কিছু ইউটিউবে টিপস দেয়, কিছু কিছু ফেসবুকে টিপস দিচ্ছে, এটা করুন, এটা চান্টে করুন, এই নাম্বার লিখুন, হ্যান করুন, ত্যান করুন। একটা সস্তার রাস্তা দেখিয়ে দিচ্ছে মানুষকে। এটা কোনোদিনও একটা মানুষের জীবনের সলিউশন হতে পারে না, তো ঠিক আছে? একটা জ্যোতিষটা একটা সাধনা, তন্ত্র একটা সাধনা। আমি 12টা বছর ধরে জ্যোতিষটাকে ঘষছি, 12টা বছর ধরে এটাকে নিয়ে চর্চা করছি, প্রতিদিন নিয়ে তো পড়াশোনা করি আমি। আমি দেখো, আমি যে প্রেডিকশনগুলো দিই ফেসবুকে, দেখো একটার পর একটা ঘটে যাচ্ছে। কিন্তু সেদিনকে ভূমিকম্পের কথা বলছি, ভূমিকম্প কিন্তু সেদিনকে হয়ে গেছে, এবং তুমি তো সেগুলোর প্রমাণ সহ দাও। আমি সব লিখে দিই যে এই টাইমে দিয়েছি, এই টাইমে এটা হচ্ছে। তো দেখো, এইটা একটা ক্যালকুলেশন,
এটা একটা সাধনা। আমার মুখে ইচ্ছে যা ইচ্ছে আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি না, কারণ আমার প্রচুর ফলোয়ার্স। 100বার মানুষ আমাকে তাহলে পরের দিন যা আমাকে ইচ্ছা একটা গুরুত্ব- বলে দিতে পারি না। আমাকে গুরুত্বই দেবে না পরের দিন থেকে। ঠিক কথা। আজকে আমি কিছু সমাজে করছি বলে আজকে আমার গুরুত্ব আছে, 100%। আর যার নাম আছে তার বদনামও থাকে। যার নাম থাকে বদনাম থাকে। ঠিক আছে, 100বার। তো যাই হোক, এটা তো ঠিকই বলেছ। তো এই শুরু হলো মেষ রাশি। মেষ রাশি কিন্তু বছরটা খুব ভালো যাবে, কিন্তু একটু শরীর স্বাস্থ্যটা একটু ডিস্টার্ব করবে মেষ রাশির ক্ষেত্রে। আচ্ছা, যেহেতু 7.5 চলছে, মানে ফার্স্ট স্টেপে এখন মেষ রাশি চলছে, তো একটু শরীর স্বাস্থ্যটা একটু বাবার দিকের শরীরটা ডিস্টার্ব যাবে মেষ রাশি। আচ্ছা, বাবার শরীরটা খারাপ হতে পারে, কারোর পিতৃহানি হতে পারে, আচ্ছা। বা জ্যাঠা কাকা দাদু যদি কেউ থেকে থাকে, মানে পিতৃস্থানীয়। পিতৃস্থানীয় যদি কেউ থাকে, হয়তো গত হতে পারে মেষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি 2026 সাল তুখর যাবে আচ্ছা, সব দিক দিয়ে। মিথুন রাশিও তুখর, মানে মিথুন রাশি হচ্ছে বেস্ট অফ বেস্ট মিথুন, মিথুন সব থেকে ভালো ফল পাবে। সবচেয়ে ভালো ফল পাবে। কিন্তু এই যে আমি একটা কথা বলছি, জন্মছক যদি ভালো থাকা চাই, তাহলে ভালো ফল জন্মছকে যদি মেন গ্রহগুলোই হ্যাঁ। খারাপ থাকে তাহলে হবে না। অতটা ভালো যাবে না। অ্যাকচুয়ালি আমরা লগ্নপতি, মানে ধরো আমার মকর লগ্ন অধিপতি হচ্ছে শনি। আমার শনি যদি দ্বাদশ ঘরে বসে থাকে, শনি যদি অষ্টমে বসে থাকে, শনি যদি ষষ্ঠে বসে থাকে, আমি ভালো ফল পাবো না, কারণ এগুলো দুস্থান, খারাপ স্থান। কারণ লগ্ন মানে কি মাথা, আমার মাথা যদি ঠিক জায়গায় না দিই তাহলে কি করে মাথা খারাপ হবে? আমি যদি ভুল দিকে মাথা দিই তাহলে আমি তো জীবনে ভুল দিকেই চলবো। ঠিক ঠিক তো সেই জন্য পাওয়ার দিই, আমরা বুস্ট করি, যে গ্রহকে আমরা বুস্ট করার জন্য আমরা স্টোন দিই, যে তুমি এটা পড়ো, তোমার ঠিকভাবে তোমার বছরটা চলবে। একটা মানে আমার তো এই রাশি, আমার কেন ভালো চলছে না, হাই উতাস করে মরছে। আরে ভাই, একটু দেখ তোর ভেতরটা কি আছে, আমার কেন ভালো যাচ্ছে না, তোর ভেতরটা দেখ আগে। তোর চারটা, নিজের চারটা তো দেখতে হবে আগে। ভাই আমার ঘর না দেখে আমি বাইরে বলছি আমার কেন ভালো যাচ্ছে না, কি আশ্চর্য। তারপর কর্কট রাশি আসছি। হ্যাঁ। কর্কট রাশিও যাবে খুবই ভালো, কিন্তু সেটা মিনিমাম মার্চ এপ্রিলের পর থেকে। আচ্ছা, কারণ মে মাসে জুন মাসে হচ্ছে তোমার, মেতে তোমার করছে, বৃহস্পতি ট্রানজিট করছে কর্কট রাশির ঘরে, কারণ কর্কট রাশি খুব ভালো ফল হবে। আবার কিন্তু কর্কট রাশি দেখা যাচ্ছে মীন রাশির ঘরে নবমে শনি বসে আছে, তার কাজটা হবে একটু দেরিতে গিয়ে হলে ভালো হবে, ভালো ফল দেবে, কোনো খারাপ ফল দেবে না। আচ্ছা। সিংহ রাশি কিন্তু খুব একটা ভালো যাবে না। কেন? প্রথমত শনির ঢায়া চলছে, অষ্টমে শনি রয়েছে, এখানে কিন্তু সিংহ রাশি খুব একটা ভালো ফল কিন্তু 2026 সাল ভালো পাবে না। আচ্ছা, তাকে কাজে বাজে দিকে বলো, রাজনীতি যারা করছে সেখান দিয়ে সমস্যা হবে, এবং তাকে কথাবার্তা বুঝে বলতে হবে, নাহলে নিজের অবস্থান নষ্ট হতে পারে। আচ্ছা। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মারাত্মক লেভেলে বাজে যাবে 2026 সাল। কন্যা রাশির ক্ষেত্রেও খুব ভালো যাবে, কারণ কন্যা রাশিও ভালো ফলটা পাবে, কিন্তু একটু বিবাহিত জীবনে কন্যা রাশি একটু মনোমালিন্য, একাকিত্ব, এগুলো কিন্তু একটু কন্যা রাশি কিন্তু সাফার করবে। আচ্ছা, 2026 সালটা কেমন? এবং তুলা রাশি কিন্তু অসাধারণ, তুলা রাশি ভালো। তুলা রাশি ভালো হবে। দেখো 2026 সালে মেনলি আমি যে 4-5টা রাশি বলছি, মেন হচ্ছে মিথুন সবার ফার্স্টে রাখবো, দ্বিতীয় হচ্ছে বৃষ, কর্কট, তুলা আর মকর। তুলার পর বলো। তুলা পর আসছে যে বৃশ্চিক। বৃশ্চিক মোটামুটি যাবে, খুব একটা ভালো যাবে সেটা নয়, যেহেতু বৃশ্চিকের পঞ্চমে শনি বসে আছে, অষ্টমে বৃহস্পতি বসে আছে, জুন মাস যাবে বৃশ্চিক ভালো ফল পাবে। জুন মাসের পর থেকে বৃশ্চিক একটা ভালো ফল পাবে, যেহেতু দ্বিতীয়পতি নবমে যাচ্ছে, মানে বৃহস্পতি স্থান যখন নবমে যাচ্ছে তখন বৃশ্চিক একটা ভালো ফল পাবে। মানে বিজনেস বলো, বিবাহিত জীবন বলো, বা যাদের বিয়ে হচ্ছে না তাদের পরে দেখবে বিয়ের ইয়েটা ভালো যাবে, ম্যারিড লাইফের জায়গাটা বেশি যাবে, সাকসেস পাবে। যাদের পড়াশোনা করছে ভালো যাবে, যাদের হেলথটা খুব ভালো যাবে। এবং ধনুরাশি মোটামুটি যাবে, খুব যে বলবো ভালো সেটা যাবে না, কারণ ধনুরাশি শনি ঢায়া চলছে বর্তমানে, আর এটা এখনো চলবে, প্রায় এখনো 1.5 বছরের মতো চলবে। ধনু কিন্তু খুব একটা যে বলবো যে খুব ভালো যাবে সেটা যাবে না কিন্তু। আর ধনুরাশির বাড়িতেও একটু অশান্তি ঝামেলা লেগে থাকবে। আচ্ছা, কারণ ধনুর চতুর্থ ঘরে রয়েছে শনি আমার চতুর্থ হাউসটা দিয়ে আমরা ঘর বাড়ি বিচার করি, সেখানে শনি থাকার জন্য একটু ঘরের মধ্যে নিঃসঙ্গতা, অশান্তি এগুলো একটু লেগে থাকবে, ঠিক আছে? কারণ একটা জানো তো, খুব সত্যি কথা, ম্যারিড লাইফ দেখতে গেলে একটা পুরুষ বলো একটা মহিলার বলো, যেখানে জ্যোতিষীরা অনেক ভুল করে, তারা 7th হাউস দেখে বিচার করে, 2nd হাউসে বিচার করে, তারা 4th হাউসে জানা যে ঘরটা কেমন হবে। 4th হাউস তো ঘরকে ডিফাইন করে।
এই যে ম্যারিড লাইফ এই যে ঘনে ঘনে শোনা যায় না, আমার শাশুড়ি ভালো না, আমার শ্বশুর বাড়ির লোকজন ভালো না, প্রচুর শুনি আমি, প্রচুর শুনি। আর শুনতেও পাবে যে আমার শাশুড়ি আমাকে অত ভালোবাসে না, দেখাবে তার 4th হাউসে গন্ডগোল আছে। আমার বিয়ের পরে না আমার স্বামীর খুব উন্নতি হয়েছে, আমার বিয়ের পর না স্বামীর ব্যবসাটা ডুবে গেছে বলে তো। 4th হাউস না, ওটা 9 হাউস, ভাগ্যস্থান। আচ্ছা, একটা ম্যারিড বললাম, একটা ম্যারিড লাইফ বিচার করতে গেলে অনেক কিছু লাগে দেখতে। 2nd হাউস, 4th হাউস, 7th হাউস, 9 হাউস। 2nd, 4th, 7th আর 9th। কারণ 9 নম্বরটা হচ্ছে ভাগ্যস্থান। ভাগ্যও তো ঘরের সাথে জড়িত একদম। আর 4 নম্বর তো ঘরের। তুমি যাকে বিয়ে করছো তার সঙ্গে তোমার ভাগ্য জড়িত, যে আমি সারা জীবন এখানে থাকতে পারবো না, আবার চেঞ্জ করতে হবে। তো গেলাম ধনুরাশি, গেলাম। এবার আসছি মকর। মকর কিন্তু অসাধারণ একটা বছর কাটাতে যাচ্ছে। বিশেষ করে মিডিয়া লাইনে যারা আছে তাদের প্রচুর নাম যশ হবে, প্রচুর কাজ আসবে, কাজের চাহিদা প্রচুর বেড়ে যাবে। মানে মকর একটা গোল্ডেন টাইম কাটাবে 2026 সাল। আচ্ছা, আর তারা যদি একটু হনুমানজির পুজো করতে পারে মঙ্গলবার করে, তাকে তো বলবো অসাধারণ যাবে, অসাধারণ। শুধু গিয়ে হনুমান মন্দিরে পুজো দিয়ে আসা, পুজো দেওয়া আসা, আর হচ্ছে তোমার মঙ্গলবার করে শনিবারটা করে নিরামিষ খা, আর প্রতিদিন সূর্য প্রণাম করা। আচ্ছা, সূর্য প্রণাম আমি সবাইকেই বলছি, সব রাশির ক্ষেত্রেই বলছি, যে ভালো চায় সব যারা, যে আমার ভালো যাচ্ছে না, আমি বলো সূর্য প্রণাম করো, কারণ এটা রবির বছর, তাকে গুরুত্ব দিতে হবে। যার বছর তাকে গুরুত্ব দিতে হবে। দেখো এই মঙ্গলের বছর হুড় করে কেটে গেল, আমরা বুঝতেই পারলাম না কোন কেটে গেল বছরটা, খুব ফাস্ট কাটলো, কিন্তু কত কিছু ঘটলো, ঘটে গেল। এই অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে অনেক কিছু ঘটে গেল, মানুষের মধ্যে হিংসে বেড়ে গেল। দেখো কত কিছু হচ্ছে, তোমার দাঙ্গা লেগে যাচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি চলছে, অনেক কিছু চলছে, মারামারি কাটাকাটি সব কিছু চলছে। 2025 সাল গেল, তো 2026 সালও পেডিশনটা আমি দিচ্ছি। আগে রাশিটা বলে নি, তারপরে আমি যাচ্ছি। এবারে আসছে আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির একটা ব্যাপার হবে, এরা অর্থ করবে কিন্তু পয়সা ধরে রাখতে পারবে না। আচ্ছা, তোমার 10 টাকা কাটালে, তোমার 10 টাকা কামলে, মানে তোমার 9 টাকা খরচা। বুঝতে পেরেছি। এর সময় টাকাটাকে ব্যয় করে দেবে, কারণ দ্বিতীয় শনি কাউকে পয়সা জমা রাখতে দেয় না, পয়সাকে বের করে দেয়। কেন? কারণ শনি কি বলে, শনিকে বলে যে নিঃসঙ্গ। আচ্ছা আচ্ছা, ন্যায় বিচার করবে তোমার সঙ্গে, তোমাকে লংজিভিটি দেবে। দেখবে আচ্ছা মানুষ শনির 7.5 দশায় বড় জায়গায় গিয়ে পৌঁছেছে। আর শনি যাকে দেবে তাকে রাজা বানিয়ে দেবে, মানে তার রাজাটা দীর্ঘস্থায়িত্ব হবে। রাহুর মতন নয় যে এই এলো এই চলে গেল। রাহু তোমাকে রাতারাতি ভাইরাল, রাহু তোমাকে ভাইরাল করতে পারে। ওই সেই রানু মণ্ডলের এক্সাম্পল। হ্যাঁ, অনেক কিছু আছে, প্রচুর আছে, ভুবন বাদ্যকর অনেকে আছে। এরা রাতারাতি ভাইরাল হতে পারে, আবার রাতারাতি শেষ হয়ে যাবে। কারণ রাহু, কথার মধ্যে রাহু গ্রাস, প্রভাব থাকবে না। উৎপাতের ধন চিৎপাতে যায়, কথায় বলেছে। ঠিক আছে, তারপরে কুম্ভ টাকা সঞ্চয় করতে পারবে। কুম্ভ লাস্টে চলছে 7.5। তো এটুকুনি যদি কুম্ভ রাশি দেখলে বলবো যে এরা যদি শনিবারটা করে যেটুকু মানতে পারে খুব ভালো। আর যদি শিবের পুজোটা করতে পারে, শিবের মাথায় শনিবার করে কালো তিল যদি চড়াতে পারে, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। এটা মানে যাদের 7.5 যাদের চলছে আর কি, সিংহ রাশি বলো, ধনু রাশি বলো, মানে এগুলো ঢাইয়া চলছে। এবং কুম্ভ বলো, মকর, কুম্ভ বলো, তোমার মীন বলো, মেষ বলো, এরা যদি প্রত্যেক শনিবারটা যদি মানে, এই শিবের পুজোর সময় যদি কালো তিল দিয়ে শিবকে যদি নিবেদন করে তার মাথায় জল দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে শনির যে প্রভাবটা, যে খারাপ যে জিনিসগুলো আমাদের জীবনে যে ঘটে, যে স্লোলি হয়ে যাচ্ছে কাজগুলো, মানে ফাস্ট হচ্ছে না, কিছু বাধা পাচ্ছি, এই বাধাগুলো কাটবে। আচ্ছা, কেমন? তারপর আসি লাস্ট যে 12 নম্বর রাশি, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশি কিন্তু খুব একটা ভালো পাবে না 2026 সাল, কারণ এরা কিন্তু খুব শরীর নিয়ে ভুগবে, বিশেষ করে ঠান্ডা, চোখের সমস্যা, লিভার জাতীয় সমস্যা, এবার মাতৃস্থানীয় জায়গাগুলো এরা কিন্তু খুব সাফার করবে এই মীন রাশি 2026 সালটা। তাহলে 2026 সালে একবার আমরা সাম আপ করে নিই, সব থেকে ভালো কোন রাশিগুলো পাচ্ছে? মিথুন রাশি 1, বৃষ রাশি 2, কর্কট রাশি, তুলা রাশি আর মকর রাশি। এই 5টা রাশি তুখর যাবে। ওকে, আর খারাপ কাদের? খারাপ যাচ্ছে সিংহ রাশি, মীন যাচ্ছে, কুম্ভ মোটামুটি, ধনু মোটামুটি, মেষটাও বলবো যে চলবে, একটু মোটামুটি চলবে।
কিন্তু মেষটা তো ওই হাফ ওই Half ভালো, কন্যা half মেষ খারাপ। একে। কিন্তু এই 5টা রাশি যেটা বললাম এদের খুব ভালো চলবে, তার মানে সিংহ রাশির জন্য এই বছরটা খুব খারাপ হতে পারে, খারাপ হবে। আর মকরের জন্য এই বছরটা বেস্ট। বেস্ট মকর মিথুন মিথুন Best. বেস্ট সময় কাটে। মানে এরা এতদিন যে কষ্টগুলো পাচ্ছিল, যে বিভিন্ন রকম তারা ঝামেলাগুলো আসছিল একটার পর একটা মাইন্ডের মধ্যে ঢুকেই যাচ্ছে, এখান থেকে তারা রিলিফ পাবে, অনেক রিলিফ পাবে। এবার আমি দেশের দিক দিয়ে আসছি, দেশ দুনিয়ার 2026 সালে কি কি ঘটতে পারে। তোমার ফেসবুকে এটা হচ্ছে সব থেকে পপুলার কলাম, হ্যাঁ, যেখানে এই যে- তুমি যে- যে দেশ কারণ- রাজ্য নিয়ে যে বলো কারণে যেন আমি সেগুলো গালাগালি- হয়ে যায়। যেগুলো দিনের পর দিন আমি গালাগালিগুলো খাই লোকের না, কাছে। আবার প্রচুর মানুষ তো তোমার প্রশ্ন যখন মিলে যায় তখন তো গালাগাল দেওয়ার লোকগুলোকে আর পাওয়া যায় না, তখন তখন- পুরো ফাঁকা। তখন ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, পার্টি অফিস বন্ধ সেদিন। মেন হচ্ছে 2026 সালে যে জিনিসটা করবে, প্রচুর সুইসাইড করবে, আত্মহত্যা বেড়ে যাবে গোটা দেশে, গোটা দেশে, ভারতবর্ষে। ভারতবর্ষ না, পুরো পৃথিবীর দুটো কথা বলছি। আচ্ছা, মানে তুমি দেখবে আত্মহত্যার ঘটনা প্রচুর শুনতে মানে পাবে। আমরা কি অনেক সেলিব্রিটিরও সেলিব্রিটির এরকম news মৃত্যু পাবো? খবর তো আর থাকবেই। প্লেন দুর্ঘটনা মার্চ এপ্রিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল শুরু হয়ে যাবে প্লেন দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা। হুম। ঠিক আছে, ভয়ে ভয়ে আগুন লাগা, অ্যাক্সিডেন্টের প্রবণতা। এই ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই 3টে মাস খুব ডেঞ্জারাস যাবে। কেন গো? আছে কিছু কিছু গোচরের মধ্যে কিছু কিছু গ্রহ যখন চেঞ্জেস হবে, শনি মঙ্গলের যোগ, এগুলো অনেক কিছু থাকবে এর মধ্যে, শনি মঙ্গলের যোগ খুব অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করে। এবং তোমার হার্ট অ্যাটাকের ঝোঁকটা বেড়ে যাবে। হার্টের সমস্যা কিন্তু প্রচুর দেখা দেবে 2026 সালে, ভয়ঙ্কর লেভেলের। আমি এই কারণে যে বারবার করে বলছি যে সূর্য প্রণাম করো, সূর্যকে অর্ঘ্যদান করো, মানে জল দাও তুলসী গাছের গোড়ায়। আমি এই কারণে কোনো বলছি যাতে মানুষ 2026 সালটা ভালো থাকে, যাতে ভালো ফলটা পায়। মানুষকে কিন্তু 2026 সাল অনেক কিছু দেবে, কিন্তু কজনের ঠিক মতো সেই পথে চলে যে ধরে রাখতে পারবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর রাজনৈতিক উত্তাল হবে, ধর্ম নিয়ে প্রচুর ঝামেলা হবে। হিন্দু মুসলিমের কিন্তু বিশাল বড় একটা রাইট লাগার কিন্তু 2026 সালে প্রবণতা রয়েছে। আচ্ছা, আর ভোট তো আছেই, অনেক ভোট কিছু তো হবে। আছেই। আমি ভোটের প্রেডিকশন দিলাম না, কারণ দিলে আবার ওইটা নিয়ে আর একটু বাড়াবাড়ি হয়ে যাবে। হ্যাঁ, ভোটের প্রেডিকশন দিলে তখন আবার অনেক আমাকে- পার্টি অফিস থেকে আমার- লোক এসে আমাদের এটা হ্যাঁ। অত্যাচার হয়ে যাবে। কারণ আমাকে বলবে, আমাকে ফোন আসবে বিভিন্ন রকম জায়গা থেকে, যেহেতু সোশ্যাল মিডিয়ায় ফেমাস মুখ, সমস্যা হয়ে যাবে আমার। হ্যাঁ, জানি এই গন্ডগোল তো লেগেই থাকে, এই নিয়ে আমি আর কি বলবো। আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, রিসেন্ট টাইমেও অনেক রকম এক্সপিরিয়েন্স করলাম। কারণ আমরা এখন তো একটা পর একটা ঘটনা সব দেখেই আসছি। যাক, আমি মায়ের সাধনা নিয়ে আছি, মায়ের সাধনাতেই থাকি। মা যেখানে এই বলবে যে এটা। তুমি এটা নিয়ে আমরা কথা বলছিলাম এর আগে একদিন, এটা নিয়ে আমার মনে হলো যে আমাদের পডকাস্টেও একবার কথা বলা উচিত। আপনারা কোথাও যাবেন না, এই পডকাস্টটা একদম শেষ অবধি থাকুন। আমি সেদিন তারাপীঠে গিয়ে ভাবছিলাম, আমি দেখছিলাম একটা লোক চিতার উপর উনি বসে আছেন, একজন সাধনা করছেন। আমরা বহু আশপাশে মানুষজনদেরকে দেখি যাদেরকে বলতে শুনি যে আমি সাধনা করি, কিন্তু তারা কখন সাধনা করেছেন বা কোথায় সাধনা করেছেন আমরা জানি না, না জানাটাও হয়তো খুব স্বাভাবিক। কিন্তু আমি যখন গেলাম তারাপীঠের ওই শ্মশানে, আমি ওই একা অন্ধকারের মধ্যে বসে একটা মানুষকে সাধনা করতে দেখে আমার মাথায় সবার প্রথম প্রশ্ন এটা এলো, আমি হলে কি পারতাম? এবার এই প্রশ্নটার থেকে আমি আরো গভীরে গেলাম, যে তার মানে পৃথিবীতে সব মানুষ এইটা করার কথা ভাবে না। যেমন আমি পডকাস্ট করছি, বা আমি প্রথম প্রেত কথা বলে একটা প্রোগ্রাম শুরু করেছিলাম, এটা পৃথিবীতে অন্য কেউ আমাদের এখানে ভাবেনি, তারা করেনি। আমি তারপর ভেবেছি, আমি করেছি, আমার ঝোঁক ছিল, আমি করেছি, আমার গান গাইতে ইচ্ছে করতো, আমি গান গাইতাম, আমি গল্প বলতে আমার ভালো লাগে, তাই আমি গল্প বলি। তো ভেতরে না একটা ক্লিক হতে হবে। আমার এক ভাই আছে, তার ছোটবেলা থেকেই গবাদি পশুদের নিয়ে খুব ইন্টারেস্ট, এবং বড় হয়ে এখন ও কিন্তু পশুদের নিয়েই পিএইচডি করছে। এবার আমি ভাবছি যে আমি কি কোনোদিনও ভেবেছিলাম আমি একটা গরুকে নিয়ে পিএইচডি করব? একটা গরুর ব্যাপারে আমার জানতে ইচ্ছে হবে, শখ হবে। মানে প্রত্যেকটা মানুষের পয়েন্ট অফ ইন্টারেস্ট ইজ ডিফারেন্ট। এক কারোর চুরি করতে ভালো লাগে, কারোর দান করতে ভালো লাগে। তো কি এমন জীবনে ঘটে, বা কোনো কি ফ্যামিলির মধ্যে পাস্ট রয়েছে যেটার কারণে একজন মানুষ একা একা বসে একটা শ্মশানে সাধনা করতে চলে যায়? কি এমন পাওয়ার জন্য সে সাধনা করে? কার জন্য সাধনা করে?
কি এমন জাগরণ তার ঘটলো, তার জীবনে কি কোনো খারাপ মুহূর্ত ঘটেছিল, এইগুলো একটা বিশাল বড় প্রশ্ন। তোমার ক্ষেত্রে কি তোমার পরিবারে কেউ সাধনা করতো? আর মা করে তো। তোমার মা করেন, জেঠিমাকে তো আমি দেখেছি। অডিয়েন্সদের জন্য জিজ্ঞাসা করা, জেঠিমার আগে কেউ কি সাধনা করতেন? আমি যেরকম শুনেছি আমার ঠাকুরদা করতো। তার মানে আমি এটা ধরতে পারি যে এটা সাধনা তোমার রক্ত পরম্পরায়, বংশ পরম্পরায় এটা থাকতেই হবে। এটা আমার ক্ষেত্রে না, যারা প্রপারলি সাধনা করে, লোক দেখানো সাধনা না, প্রপারলি সাধনা যারা করে তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের বংশে কেউ না কেউ তাদের একটা হস্তক্ষেপ থাকবেই থাকবে। নলে সেগুলো দেখো, সাধনা দুরকমভাবে হয়। একটা কেউ নিজে জেচে করে, আর এটাকে মা তাকে টানিয়ে নিয়ে আসে, ঈশ্বর তাকে টানিয়ে নিয়ে আসবে। মানে তুমি বলছো যে ঈশ্বর তাকে টানবে, এটাকে আমি আরো সুন্দর করে যদি ব্যাখ্যা করতে বলো, মানে আমার মতন করে, সুন্দর করে বলাটা ভুল হবে, আমার মতন করে যদি ব্যাখ্যা করতে বলো, আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে ওই যে যেই টানটার জন্য আমার গান গাইতে ভালো লাগে, আমার মনে হয় আমি গিটারটা বাজাবো, হ্যাঁ, ওই টানটার জন্যই সে গিয়ে মায়ের সামনে বসে পড়বে। ঠিক আছে, এবার আমি শুরু করি আমার জীবনের এই তন্ত্র সাধনা যে বিষয়টা। এই যে তুমি যে বললে না একটু আগে, যে লোকটাকে দেখলাম যে চিতার উপরে বসে রয়েছে, তুমি গিয়ে উপরে গিয়ে উঠলাম, তুমি এটা বললে, তুমি আমাকে বলে রানাদা যেও না, রাতে বেলা হয়েছে, তুমি যেও না। ওইসব কোনো ব্যাপার না, আমি যাই, আমি কোনো ব্যাপার না। আমাকে আবার শ্মশানে একটু ছাই নিয়ে আমার কপালের মধ্যে দিল, সিঁদুর দিল, কঙ্কালের খুলিগুলো রাখা ছিল, সবই দেখেছি। বাবান্দা তো ভয়ে উপরে ওঠেনি, একটু ভীতু আছে, যাই আমি আর তুমি গেলাম, ঢুকলাম। ওই চিতাটা যেখানে উনি বসে ছিল, ওইখানে বসে আমি দিনের পর দিন সাধনা করেছি, রাত 1টা 1:30 2টো, একা একা অবশ্যই একা একা। শোনো, আজকে আমি গুরু হয়েছি, মানে গুরু আমাকে আদেশ দিয়েছে বলে আমি গুরু হয়েছি, আমি নিজের ইচ্ছায় গুরু হইনি। আজকে আমার প্রচুর শিষ্য, প্রায় 300-400 প্রায় শিষ্য আমার, প্রচুর লোকে দীক্ষা দিয়েছে। আমি এর আগে বলেছি দীক্ষা নিতে আমি কারোর কোনো পয়সা নিই না, আমি ঠাকুরের নাম দিই, তুমি ভালো পথে চলো, ভালো জায়গায় চলো, মানুষের সেবা করো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। আর দ্বিতীয়ত হচ্ছে, এই যে গুরু হতে গেলে তার যে পাওয়ার লাগে, এমনি এমনি কেউ গুরু হতে পারে না। 100 গুরু হওয়ার জন্য তার পাওয়ার লাগে, ঠিক আছে? যে মানবে গুরুত্ব কোনো ইয়ে হয় না, মানে কি বলবো, যে এই ক্ষেত্রে কোনো ব্যক্ত করা যায় না। গুরু তো গুরুই, একটা চোরেরও গুরু থাকে না, সে চুরি করতে পারবে না কোনোদিন। একটু শেখাবে কে চুরি করাটা, ধরা পড়ে যাবে না। আজ একটা গানের গুরুও তো লাগে, সে কি করে গানটা গাইবে, যে কোন জায়গাটা তুই ভুল করছিস, কোন জায়গা ঠিক করছিস, সব কিছুতে একটা গুরু লাগে। তো গুরু হতে গেলে গুরুর যোগ্যতা লাগে। তো আমাকে যখন আমার গুরুদেব আমাকে যে পরীক্ষাগুলো নিয়েছিল না, আমাকে প্রচণ্ডভাবে খুব সাহস রাখতে হয়েছিল, আর মন থেকে আমাকে ত্যাগ করতে হয়েছিল সব কিছু, যে আমি সব ত্যাগ করে দিয়ে আমি এর মধ্যে ঢুকে যাব। তুমি আমার একটা কথা বলো, এই তোমার এই কথার পরিপ্রেক্ষিতেই আমার একটা প্রশ্ন মাথায় এলো, যে জীবনে তো অনেক আসক্তি থাকে, জীবনে অনেক কিছু থাকে যেগুলোর মধ্যে দিয়ে আমরা যাই, জীবনে কমফর্ট জোন থাকে, যে কমফর্ট জোনটা আমরা ছাড়তে চাই না। গুরু আসার পর অনেক কিছু ত্যাগ করতে বলে, এই ত্যাগ করার সময় কখনো এটা মনে হয় না যে আমি কেন ত্যাগ করব? আমার গুরু যেটা বলছে সেটা তো আমি একাধারে করতে পারি, আবার যেই জীবনটা কাটাচ্ছি সেই জীবনটাও আমি একাধারে কাটাতে পারি। কেন ত্যাগ করব? আগে আমাকে জানতে হবে আমি কে। আমি তো মানুষ, শ্রেষ্ঠ জন্ম পেয়েছি, পরের বার কি আমি এই রূপে কি আর আসতে পারবো? এই রূপে তো আমি আসতে পারবো না। কি পাপ করেছি না করেছি বিচার তো পরে হবে, মরে যাওয়ার পর। হয়তো আমার কুকুর বিড়ালও তো জন্মাতে হতে পারে, মানুষ হতে পারবো না। যখন মানুষ রূপে যখন এসছি পৃথিবীতে, ভগবান যখন হাত পা দিয়েছে, মাথায় বুদ্ধি যখন দিয়েছে, আমি সেটা ভালো কাজে লাগাই না। সব যে পেতে হবে তার তো কোনো মানে নেই। তুমি কি রেগুলার মাংস খেতে তোমার ভালো লাগবে? 2 দিন মাংস খাবো তো, আজ না মাংস খাবো না, যেটু মাছ খাই। এই দেখো, খাবারের মধ্যে, লোভের মধ্যে কিন্তু ত্যাগ করলে, আজ আর মাংস ভালো লাগছে না, মাছ খাই। ঠিক তো, ঠিক এইভাবেই ত্যাগটা আসে মানুষের জীবনে। অনেক করেছে আর ভালো লাগে না, এবার একটু নিজেকে একটু শান্ত করতে হবে। এই জন্য দেখবে যার বুড়ো বয়সে কিনা তার ধর্মস্থানে ছোটে। আচ্ছা, তাই জন্যই কি বলে যে তুমি যতক্ষণ না মানে তুষ্টি করছো ততক্ষণ ত্যাগ করতে পারবে, ভোগ করতে হবে, তারপর তো ত্যাগ করবে। আগে ভোগ করো, তারপর ত্যাগ করো। তোমার জীবনে কি এমন হয়েছিল যে ভোগ করতে গিয়ে তোমার বোর লেগে গেছিল? হ্যাঁ, প্রচুর দিন গেছে, প্রচুর দিন আমার ভালো লাগেনি। আগে যেরকম মুরগির মাংস খেতাম, মুরগির মাংসটাকে আমাকে ত্যাগ করতে হয়েছে,
মানে চিকেনটা তো আমাদের চলে না, ত্যাগ করতে হয়েছে তন্ত্র সাধনার জন্য, যে গুরুদেব বলেছে। কিন্তু আমি তখন পারিনি, আমি খেয়েছি। এটা করলে কিন্তু তোর জব কিন্তু নষ্ট হয়ে যাবে, সে কিন্তু সেই শক্তি পাবি না, এ করতে পারবি না। তো আস্তে 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 সেই জিনিসটা মন থেকে মুছে গেছে। গুরুকে কোথায় পেলে? মা কেন গুরু হলো না? মা কেন গুরু না? মা গুরু দেওয়ার আদেশ পায়নি, তাই মা গুরু হয়নি। আচ্ছা, আমার গুরুদেবের প্রচুর শিষ্য, আমার গুরুদেবের প্রচুর শিষ্য, তারা সবাই তন্ত্র সাধনা জানে, কিন্তু আমাকে সিলেক্ট করেছে। কথায় আছে লাখে গুরু মেলে শিষ্য মেলে একজন। এই জন্য বিবেকানন্দ কিন্তু একজনই ছিল। রামকৃষ্ণদেবের প্রচার কিন্তু সারা জায়গায় সে করেছিল। বলেছে লাখে গুরু মেলে শিষ্য মেলে একজন। শিষ্য কিন্তু সবাই হতে পারে না। আমার কাছে প্রচুর শিষ্য এসছে, প্রচুর মানুষকে আমি দীক্ষা দিয়েছি, কিন্তু শিষ্য মতো শিষ্য কিন্তু আমি এখনো পুরোপুরি প্রপারলি পেয়ে উঠিনি আমি। কারণ আমি কারোর মধ্যে সেই জিনিসটা পাইনি যে আমি তাকে শেখাবো, তাকে কিছু দেবো। আমি যে আমার জ্ঞানটাকে দেবো, আমি যাকে আমি যে শক্তিটাকে দেবো, আমি সেই লোককেই দেবো যে মানুষের ভালো করতে পারে। এখন কিন্তু মানুষ তো লোভী, দুদিন তন্ত্র সাধনা শিখছে, পরের দিন টাকা কামাতে বেরিয়ে পড়ছে লোটাকম মূল্য। ইতনা भी सच नहीं बोलने का। ঠিক আছে, দুদিন কাজ করে পরের দিন টাকা কামানোর জন্য বেরিয়ে পড়ছে, চেম্বার খুলে বসে পড়ছে, পোস্টটা 2 মিনিটে বসে কোন 5 মিনিটে বসে কোন। যে বাবা কোনোদিন করতে পারেনি, তুই করবি কোথা দিয়ে? তাই না? আমি একটা এক্সাম্পল শুনেছিলাম, এটা মানে দেখেছিলাম ভিডিওটা। বলছে যে আপনি আমায় একজন গুরু বসে আছেন, তার কাছে তার সবাই একজন কাছে বলছে আপনি আমায় ঈশ্বর দেখাতে পারবেন? বলছে শোনো, ইডিয়েটের মতো প্রশ্ন করো না, না তুমি বিবেকানন্দ না আমি রামকৃষ্ণ, তাই এসব প্রশ্ন আমায় করবে। তো দেখো, প্রথমত হচ্ছে আমি এই জ্যোতিষ তন্ত্র আমি বিলিভ করতাম না। আচ্ছা, আমি বিশ্বাসই করতাম না যেসব হয় নাকি। আমাকে একটা জ্যোতিষী দেখে, নাম বলছি না, সে নাম করা মানে তোমার ওই কি বলে না, ওই কাগজে পেপারে সব ওদের অ্যাড খুব বেরায়। হ্যাঁ। আমাকে হট করে আমি জানি না কি মনে হলাম, দেখো তো আমার জন্মছকটা এটা কত বছর আগের ঘটনা? প্রায় ধরে রাখো ওই 2008-9 সালের কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, তখন আমি সব করতাম না। তখন আমি বললাম যে দেখো তো আমার জীবনে কিছু হবে কি না। তখন সদ্য উচ্চ মাধ্যমিক পাস টাস করেছি, দেখো তো হয় কি না। তখন বলছে না, তোমার জীবনে ভালো কিছু হবে না, তুমি জীবনে কিছু করতে পারবে না। তুমি কি জানতে চেয়েছিলে, কি হওয়ার কথা জানতে চেয়েছিলে? যে আমি জীবনে কিছু চাকরি করব না ব্যবসা করব, আচ্ছা, জেনারেল যেগুলো আমরা করি, যেতে আমি কি করতে পারি জীবনে, আমার তো একটা জীবনের উদ্দেশ্য আছে, জীবনে তো কিছু করতে হবে, আমি কি করতে পারি। তো আমাকে বললো, ডিরেক্ট বলে দিল। সে আমাকে পঞ্জিকায় অ্যাড বেড়ায়, নামটা আমি বলছি, নামটা বললে একদম খুব বাজে বিসি কিছু ব্যাপার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থাক, আমি ওটা না হয় নাই তোলা হলো। এখন ঠিক আছে, তুমি যখন বলেছো, আমি ওসব অত গুরুত্ব দিইনি। আমাকে যেসব বলেছে আমার তো কিছুই মেলেনি। দোষ তাহলে কি বলছে, উল্টো পাল্টা কথাবার্তা, আমার কিছুই মিলছে না, বেকার মাল। তো যাই হোক, এই করতে করতে কোনো এক ঝামেলা পরিপ্রেক্ষিতে আমি তারাপীঠে ছুটে যাই। সেখানে মা ছিল। আচ্ছা, মা তারাপীঠে, যেহেতু আমার ছোটবেলা থেকে আমার বাবা নেই, আমি ছোটবেলা থেকে মামা বাড়ি থেকে মানুষ, মা চাকরি করতো, দিদা আমাকে মানুষ করেছে। তো মা তারাপীঠে গেছিল গুরুদেবের কাছেই। তো শুনতে পাই যে মা তারাপীঠে গেছে, আমি কোনো একটা বিপদে পড়েছি, না আমি মায়ের কাছে যাই, তাহলে আমি একটু সেভ হব। সেই কারণের ক্ষেত্রে আমার ছোটবেলাটাও পেইনফুল। হ্যাঁ, আমার লাইফটা প্রচুর আমি কষ্ট করে উঠেছি। আমি একদিন আজকে আমি এই জায়গাটা আসিনি, আমাকে প্রচুর কষ্ট করতে হয়েছে। আমি লাইফে প্রত্যেক কটা ধাপে 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 আমি খুব গ্রাসরুট থেকে স্ট্রাগল করে আজকে এই জায়গায়। এটা তোমায় দেখলেও, কিছু মানুষকে দেখলে এটা বোঝা যায়। ঠিক আছে, তো তারপরে কোনো কারণে আমি তারাপীঠে গিয়ে পৌঁছাই। তখন মায়ের যিনি গুরুদেব, সেও আমারও গুরুদেব। সে বসে আছে, আমাকে বলছে আয় ভেতরে আয়, বস, তোর আজকে দীক্ষা হবে আজকে রাতে। আসে গিয়েছিল অমাবস্যা, কালী পুজোর রাতে আমার দীক্ষা হয়। একদম কালী পুজো প্রপার, যে অমাবস্যা কালী পুজো। হ্যাঁ, কালী পুজোর রাতে আমার দীক্ষা হয়। কি হয় দীক্ষার সময়? বলা যায় কি ওটা? না, ওটা বলা যায় না। ওটা উনি মাথার মধ্যে মন্ত্র করে, কারণ ক্রিয়া করে দিয়ে কানের মধ্যে বীজ মন্ত্র দেয়। ওগুলো বলা যায় না, এগুলো গুরু মন্ত্র সবসময় গোপন রাখতে থাকে, এরকম কোনো বলা যায় না। যেদিন তুমি দীক্ষা পেলে, এবার সেদিন কি বিশ্বাস করতে? শোনো, এবার মন্ত্র দিয়েছে, বিশ্বাস করো, মন্ত্র দেওয়ার পর না শরীরে 2 মিনিটের জন্য একটু ভাইব্রেশন হলো আমার। আর মনে হলো যে শরীরে কিছু একটা প্রবেশ করলো আমার, যে কানে দিল, বুকে এখানে এসে কি লাগলো। মানে আমাদের আত্মার যে শুদ্ধিকরণটা,
এখান থেকে আমাদের শুরু হলো, যে তার যে পাওয়ার সেটা আমার এখানের মধ্যে ঠেকলো। এটা আমাদের সিদ্ধ পুরুষদেরই কাছে হয়। এই জন্য আমি সবসময় বলি সিদ্ধ পুরুষের কাছে দীক্ষা নাও। আচ্ছা, নইলে ওই এনার্জি, ওই ভাইব্রেশনটা তুমি পাবো না। সিদ্ধ পুরুষ বলতে যে মায়ের সাধনা করে, যে শিবের সাধনা করেছে, রাম ঠাকুর শ্যাম ঠাকুরের সাধনার কথা বলছি না আমি, বুঝতে পেরেছি। স্বয়ং সৃষ্টিকর্তা তার সাধনা করো, তাহলেই তুমি পথ পাবে, নাহলে তুমি পথ পাবে না, হারিয়ে যাবে। এখন তো সব ঋত্বিক, এখন তো পয়সা খেলা হয়ে গেছে। এবার চট করে আমার কানের মধ্যে দিল, আমার এখানে এসে লাগলো। আমি মাকে বললাম যে তোর কোথায় নিয়ে এসছো। তারপর আমাকে হট করে গুরুদেব বলছে কিছু, আমাকে না জীবনই শোনালো, তুই শোন, এই ঘটনাগুলো একটু শোন। এবার দেখো, আমরা ইয়ং ছিল, আমার কি ওইসব ভালো লাগে? উনি জ্ঞান দিচ্ছে, আমি শুনছি বসে বসে, কিন্তু কিছু কিছু কথা বলছে না, আমার খুব ভালো লাগে, খুব মজার লাগছে, যে আমি ওর মধ্যে না কিরকম ইনভলভ হতে শুরু করে দিলাম। ভালোই তো লাগছে, ভালোই তো লাগছে, যে না, যে কথাগুলো বলছে আমাদের এখান থেকে সরতে পারবো না, এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে। উনি কেন রাত্রেবেলা যেরকম চলে গেল গট গট করে করে, রাত তখন বাজে, তখন কত 2010 সালের কথা বলছি, 10-11 সালের কথা বলছি, এরকম টাইপের বলছি। নদী রাত্রবেলায় চলে গেল শ্মশানে, 2010 সালের কথা বলছি, এক্সাক্ট টাইম সালটা মনে নেই। আমি গেলাম পিছন 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 পিছন, দেখি কি হয়। আর তখন তার শ্মশান এরকম ছিল না, নোংরা ছিল। তুমি যেসব জায়গায় ছিল ওখানে বড় ঢিপি ছিল, মানে নোংরা গাছপালা ভর্তি, ঝুপড়ি ফুপড়ি ভর্তি। তখন ইয়ে ছিল না, মার্বেল ফার্বেল কিছু ছিল না, অন্ধকার মধ্যে ঘুটঘুটে অন্ধকার গেছি। এই সব চিতার মধ্যে আগুছে, সব ডোমরা লাফালাফি করছে, এগুলো সব জয়তারা করে চিল্লাচ্ছে। আমার এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগছে। আমি জানি না ওই যে টাইমটুকুর মধ্যে দীক্ষা নেওয়ার পর যে আমার মনের মধ্যে যে কি হয়ে গেল, যে আমার এগুলো খুব ভালো লাগতে শুরু করে দিল। হয়তো এটাই আমার ভবিতব্য, যে এখান থেকে আমার আধ্যাত্মিক জগৎ শুরু। ঈশ্বর টানলো আমাকে, তোমাকে বললাম যে ঈশ্বর টেনে নিয়ে আসে ঘোরের মধ্যে চলে গেছে, ঘোরের মধ্যে। তারপর আমার মধ্যে ইন্টারেস্ট জাগলো যে আমি তন্ত্র সাধনটা শিখবো। এবার আমি সঙ্গে করতাম, বই ঘাটতাম, পড়তাম, যে এটা করলে এটা হয়, এটা করলে এটা হয়। সত্যি না, থাক, আমি আর এসব করবো না। তারপর আবার গুরুদেব বলছে আমি চাই আমার শিষ্যকে জ্যোতিষী হোক। আমি জ্যোতিষী হবে? আমাকে বলছে তুই জ্যোতিষী হবে? না, আমার ইচ্ছা নেই, আমি সব পারবো না। এত বড় বড় ব্যানার, এত বড় বড় জ্যোতিষী টিভিতে বসতে, আমি জ্যোতিষী কেউ চিনবেই না আমাকে। এবার তুমি হবে কিনা সেটা বলো না, আমি শিখতে পারি। তুমি যখন বলছো 2016 সাল কামাখ্যা গেলাম গুরুদেবের সঙ্গে, বিশ্বাস করো তখন তো ফেসবুক নতুন খুলেছি, সেই সময় আমার পকেট থেকে মানি ব্যাগ চুরি হয়ে গেল। ওর মধ্যে আমার আধার কার্ড ছিল না, ভোটার কার্ড ছিল, আমার ড্রাইভিং লাইসেন্স ছিল, প্যান কার্ড ছিল, সব চুরি হয়ে গেল। ঠিক আছে, চুরি হয়ে যাওয়ার পর এবার আমি কি করে, টাকাও নেই, কিছু নেই। এবার খুঁজে তন্ন খুঁজে, এবার আমি কাঁদছি বসে বসে। আর গুরুদেব যাই, যা মায়ের জব কর, গিয়ে যা, কাজ যে চুরি হয়ে গেছে বলে কাজ যে, এখানে যা আর জব কর। আমি কি করবো, আমি তো মার্কেট যখন ঠাকুরকে ডাক আসে তখন পকেট দিকে এসে চুরি, আমি কি করে ঠাকুরকে ডাকবো, তখন রাখতে পারছেন ঠাকুরকে নিয়ে। তাহলে কি ঠিক আছে, তুমি যখন বলছো মাকে ডাকি, তাই মায়ের মন্দির দিকে ডাকি, আর জব করবো কি, ফোনটা নিয়ে ঘাটছি। এবার ঘাটতে ঘাটতে না কি মনে হলো, কামাখ্যা মন্দিরে বসে না মেসেজ করলো আমার না টাকা হারিয়ে গেছে, আমাকে কেউ সাহায্য করেন, আমি কামাখ্যা থেকে আমাকে ছাড়বে না, আমাকে আটকে রেখে দেবে এখানে। টাকা না, এটা তুমি ইয়েতে করেছো, এই ফেসবুকে লিখে দিয়েছো? হ্যাঁ, দেখো তখন কিন্তু কেউ চেনে না, কিন্তু কোনো এক ক্রমে কোনো মানুষ হয়তো আমাকে 2-1 চিনতো যে আমি তন্ত্র সাধনা করি, এইসব জানতে জানতে সে আমাকে হট করে ফোন করলো। সে তাকে বেল ঘড়িয়ে, তার কাছে আমি চিরজীবন এখনো পর্যন্ত ঋণী। যতদিন আমি বেঁচে থাকবো তাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, যে সে আমাকে সাহায্য করেছিল। সে আমাকে অ্যাকাউন্টে টাকা পাঠাবে, এবার তো আমাকে এটিএম কার্ডও নেই যে আমাকে টাকা পাঠাবে, তখন আমার গুরুদেবের অ্যাকাউন্টে টাকা পাঠায়। ওই টাকা পাঠানোতে আমি ওই হোটেলের ভাড়া ঠাড়া মিটিয়ে আমি আসতে পেরেছি। কিন্তু এই যে আমার যে টাকাটা ছিল, যে চুরি হয়েছে, আমি 4 দিন না খেয়েছিলাম, আমার পকেটে পয়সা ছিল না খাওয়ার মতো। মানে আমি কিছু খাবারের ব্যবস্থা করেন? গুরুদেব কি খায়? গুরুদেব কিছু খায় না, মুড়ি খায়, লঙ্কা চিবিয়ে খেলে, এক গাদা লঙ্কা চিবিয়ে খেয়ে নিল। কি বলছো? আমাকেও খাইছে এরকম গাঁদা ফুল লঙ্কা দিয়ে মুখে খাই দিয়েছে, খা, এই তোর খাবার। খেয়ে নিয়েছি, গুরুদেব যা বলছে খেয়ে নিয়েছি। একদম বাস্তব কথা বলছি, সত্যি কথা বলছি।
আমি 4 দিন পুরো জলমুড়ি খেয়েছিলাম। জলমুড়ি বরং 4টে দিন গেছে। আর এখানে কোটিলিঙ্গ আছে কামাখ্যায়, একটা শিবকে পুজো করলে 1 কোটি শিবকে পুজো করা। যে তুমি কামাখ্যায় যাও, তোমাকে কোটিলিঙ্গ নিয়ে যাবো। আর এখানে প্রচুর বাঘের উৎপাত, ব্ল্যাক পান্থারও রয়েছে, প্রচুর বাঘ রয়েছে, সিংহও রয়েছে, ঠিক আছে। তো ওইখানে গিয়ে মানে চিতাবাঘের প্রচুর উৎপাত। ওই কোটিলিঙ্গ গিয়ে আমাকে বলছে, যা ওখানে গিয়ে সাধনা কর, যা দেখি তোর কত দম। আমি চলে গেছি, গিয়ে একা একা বসে বসে ওখানে গিয়ে ঘুরে গিয়ে এখানে সাধনা করে কোটিলিঙ্গে আমি এসেছি। গুরুদেব বলছি, কি তো ভয় লাগেনি? আমি না, কিছু ভয় পাইনি, আমার বেশ ভালোই লাগলো। তখন আমার বলছে, তুই পাস করে গেছিস। আচ্ছা, তুই পাস করে গেছিস। তারপর আবার পরীক্ষা নিল, বলছে তখন গরমকাল, অম্বুবাচীর সময় না প্রচুর গরম, মানে পাহাড়ের রাস্তা না, তুমি খালি পায়ে হাঁটতে পারো, ছ্যাঁক লাগবে পায়ের তলায়। বলছে হেঁটে নিচ থেকে কামাখ্যা থেকে ভুবনেশ্বরী মন্দির আবার ওপরে, বলছে তুই যা এখান থেকে 2 কিলোমিটার হেঁটে ওপরে যাবি, জব করতে করতে যাবি, জব করতে করতে নিচে নামবি। আমি জব করতে করতে খালি পায়ে ভুবনেশ্বরী গেছি, জব করতে করতে ভুবনেশ্বরী নিচে কামাখ্যায় এসেছি। তারপর পায়ের তলা দেখি লাল, পায়ের তলা ফোসকা পড়ে গেছে, লাল লাল চাকচাক হয়ে ফোসকা পড়ে গেছে। এগুলো সব টাস্ক, ঠিক আছে। গুরুদেব আমার খালি প্রমাণগুলো খালি নিয়েছে, যে পরীক্ষাগুলো কারোর সময় করেছে যে আমি সত্যি পারি কিনা। তারপরে সে আমাকে গুরু হওয়ার বলে, না তুই আমার যোগ্য, তুই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিস। তারপরে আমাকে সব দিয়েছে। সে আমাকে দেখেছে আমি মানুষকে কি করতে পারি না পারি। আমি আজকের ডেটে আমি বলে দিচ্ছি, আমি ক্যান্সার রোগীও ভালো করেছি, টিউমার গলিয়েছি, আর রোগ সারানোর যে জিনিসগুলো, এটা তুমিও ভালো প্রমাণ পেয়েছো, এটা কাফের গাঁওতে। আমি তো তোমার চোখের সামনে, আমি রানাদাকে চোখের সামনে মানুষকে ঠিক করতে দেখেছি। আমি চোখের সামনে না দেখলে হয়তো বিশ্বাস এতটা গাঢ় হতো না, চোখের সামনে দেখার পর আমার অনেক বেশি ফিল হয়েছে। যে এমনকি চোখের তানভীর ভাইকেও সামনে ভালো দেখলাম। করেছি। হ্যাঁ, সিরিয়াসলি আমি এরকম অনেককে দেখলাম যাদেরকে রানাদা ঠিক করে দিয়েছে। ঠিক আছে? বড় অবাক লাগে না এগুলো ভাবলে? মানুষের কত ক্ষমতা থাকতে পারে, তা বলে কিন্তু সবার না। এটা একটা কানেকশনটা যখন মিলে যায় তখনই ওইটা হয়। সাধনা অনেক কঠিন পথ, সবার দ্বারা সাধনা নয়। কেউ যদি দেখাতে আসে, কেউ যদি পয়সা কামাতে আসে, ঈশ্বর তাকে যে এমন বাস দেবে না, জিন্দেগিতে আর মুখ ফিরে তাকাতে পারবে না। চালাকির দ্বারা না কোনোদিন মহৎ কাজ হয় না, হয় না তো। ঠিক আছে। তাহলে আমি এত বছর ধরে কিচ্ছু করতাম না। আমি কোনোদিনও না লাল বস্ত্র পরে ঘোরাটা পছন্দ করি না। কারণ কেন পরবো আমি লাল বস্ত্র পরে ঘুরবো কেন? কারণটা কি? আমি পুজো করতে বলবো তখন আমি পরবো। স্কুলের ড্রেস স্কুলেই ভালো লাগে, রাস্তাঘাটে ভালো লাগে না। যেখানে সেখানে আমি স্কুলের ড্রেস পরে চলে উকিলের যাচ্ছি, ড্রেস এটা হয়। কোটেই ভালো লাগে, রাস্তাঘাটে উকিলের ড্রেস পরে ভালো লাগবে না, টিটি লাগবে। তাহলে বলো টিটি যাচ্ছে, তাই তো। তো যেখানে যাকে যেটা জায়গা, তাকে সেই জায়গায় থাকতে দাও, খুব ভালো লাগবে। তোমার সাথে আজকের এই পডকাস্টটা আমার মনে হয় এতদিনে করা বেস্ট একটা পডকাস্ট। হবে হয়তো সব অডিয়েন্সের কাছে বেস্ট পডকাস্ট অনেক রকম হতে পারে তোমার আর আমার, কিন্তু তুমি কত 2 বছর ধরে পডকাস্ট করছি? 2 বছর 23 সাল থেকে 3 বছর 2023 সাল থেকে আমরা কথা বলছি, প্রায় 3 বছর হতে চলছে। মানুষজন আমাদেরকে শুনছেন। এই 3টে বছরে তোমারও বয়স বেড়েছে, এক্সপিরিয়েন্স বেড়েছে, আমারও বয়স বেড়েছে, এক্সপিরিয়েন্স বেড়েছে। আমরা মানুষ হিসেবে অনেকটা বদলে গেছি। কত মানুষ এসছে, কত মানুষ গেছে, কত মানুষের কত প্রবলেম নিয়ে তারা এসছে। এই আজকের দিনে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলে খুব আনন্দ লাগলো, এবং এটা খুব মন থেকে আনন্দ লাগলো তোমার সাথে মানে আমি লাস্ট কিছু মাসের আনাদার মধ্যে এমন কিছু পরিবর্তন দেখেছি, এটা মনে হয় বয়সের সাথে সাথেও আসতে শুরু করে, এবং সাধনার জোর তো তার মধ্যে রয়েছেই। যে রানাদার সাথে আমি যখন তারাপীঠ ঘুরলাম, আমি এত সুন্দর ফিল করেছি। আমার কাছে তুমি যখন বলছিলে ওই গল্পটা, যে গুরুদেবের সাথে যখন ঘুরছো আর দেখছো তোমার খুব ভালো লাগছে, ওই আমারও ওরকমই একটা ফিল হয়েছিল যে আমি যখন ঘুরছি তোমার সাথে, ওই ঘুরে আমার খুব ভালো লাগছে, ওই ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার অসাধারণ লাগছে। আর সেখানে তো আমি আবার একটা অদ্ভুত ফিলিং করেছি। এই তৃপ্তিটা না একদম হৃদয় থেকে আসে। এক্স্যাক্টলি, ওটাকে কোনোভাবে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। এ কোনোদিন আসবে না, এর কোনোদিন পয়সা দেওয়া আসবে না, না, কোনোদিন ঘরে বসে কোনোদিন আসবে না। যেখানে যেটা ফিল, তাকে সেই জায়গাটাকে তাকে বুঝতে হবে। দেখো আজকে যে বললেন সাধনা, আমরা কেন ফাঁকা জায়গায় সাধনা করি? কেউ জানে না আমি কোথায় সাধনা করি। মানুষ দেখে আমি যজ্ঞ করছি, পুজো করছি, এটা মানুষ দেখে, কিন্তু তার যে নির্দিষ্ট যে ক্রিয়াগুলো, যেগুলো আমার আলাদা জায়গায় তাকে আমাকে করতে হয়েছে বছর পর বছর, এটা কেউ জানে না। দেখবে তুমি যখন যে কোনো ব্যক্তি খালি জায়গায় একদম নিস্তব্ধ, ধরো
পাহাড়ের কোনো খালি জায়গা বা সমুদ্রের খালি জায়গা, তুমি একা গিয়ে চুপচাপ বসে থাকবে না, দেখবে বাতাসের একটা সাউন্ড আছে, শু করে একটা সাউন্ড যায়। এই সাউন্ডের মধ্যে না অনেক কিছু বোঝার আছে। 100বার। যারা সুরকার তারা দেখবে সাউন্ড একটা সুর বানিয়ে ফেলতে পারে। যারা সাধক ওই সুরের মধ্যে সে ভাষা বুঝতে পারবে, ঈশ্বরের ভাষাও বুঝতে পারবে। যারা বোঝার সে বুঝবে, যার দেখার সে দেখবে, যার নেই সে কোনোদিনও দেখতে পারবে না। এই জন্য লাখে একটাই সাধক জন্মায়। ঠিক কথা। আজকের এই পডকাস্টটা আমার দারুণ লাগলো। পডকাস্টটা অনেকটা হয়তো লম্বা হয়ে যাবে, তাই জন্য আমি পডকাস্টটাকে আজকে এখানে স্টপ করছি এই মুহূর্তে। কিন্তু আজকের এই পডকাস্টটার আমেজটা আমার অনেকক্ষণ আমার মধ্যে থাকবে, এবং আমার মনে হয় আপনাদের মধ্যেও আজকের এই পডকাস্টের আমেজটা অনেকক্ষণ থাকবে। রানাদার নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা রানাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য আমাদের নম্বরও দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, 9875476704। ভয়েস করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার ঘটনা পছন্দ হলে আমরা সেই ঘটনা শোনাবো সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। এপিসোড এখানে শেষ করছি। থ্যাংক ইউ রানাদা ফর কামিং ওয়ান্স এগেন ইন আওয়ার প্রেত কথা লাইভ পডকাস্ট। এবং 2026 সাল আপনারা জেনেই গেলেন কার কীরকম যাবে। 2026 সালে ভালোভাবে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে, নতুন কিছু রকমভাবে, নতুন কিছুর সাথে, নতুন রকমভাবে, নতুন রঙে। দেখা যাক 2026 আমাদের সবার জন্য কেমন যায়। থ্যাংক ইউ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।